যারা একটু নতুন তারা হচ্ছে এর পরের ঘন্টায় আসবেন, প্রথম ঘন্টায় আছেন এনারাই। সো আমি প্রথমে একটু বাবু ভাইয়ের কাছে যাই এবং বলি যে কেমন লাগছে আজকের অনুভূতিটা একটু শুনি। অসাধারণ রাসেল ভাই, কারণ আমি নিজেও কিন্তু একটা মানে অ্যাকচুয়ালি ধাঁধায় ছিলাম কি বেরোচ্ছে, মানে ক্লিয়ার করেনি। রাইট, পরে যখন শুনলাম তো মানে মানে ম্যাগনিফিসেন্ট লাগলো। আমি সেই ডাউনলোড করলাম অ্যাপসটা। আর আরেকটা জিনিস, দুপুর থেকে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে রাতে। হ্যাঁ, আমি তো খুব চাচ্ছিলাম, আমি সকালে বৃষ্টি কিন্তু খুশি হয়ে গেছি। আমি মানে দেখছিলাম যে ওয়েদার রিপোর্ট কি বলে, দেখলাম যে হ্যাঁ 3টার পর থেকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মানে আপনার রিপোর্টে তো দেখাচ্ছেই কয়দিন ধরে বৃষ্টি, কিন্তু এরকম বৃষ্টি কিন্তু হয় না। সেটাই আসার সাথে সাথে দেখলাম প্রচন্ড বৃষ্টি শুরু হলো। এবং সেকেন্ড ভালো লাগাটা হচ্ছে অ্যাপটা পেয়ে, এবং দেশে বিদেশে যারা আছে সবাই এখন ভূত এফএম লাইভ শুনতে পাবে। আমার তো হার্ট দিয়ে দিয়েছে একদম, মানে সত্যি এত মানে জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অ্যাপের সাথে আপনারা পুরোপুরি রেডিও ফুর্তির যে চেহারা, সেই চেহারাটাও পেয়ে যাবেন। সেটাই মানে একটা মানে মানে নাইস একটা জিনিস হলো। রাইট, সেটাই। আমরা একটু আরফিন ভাইয়ের কাছে যাই। আরফিন ভাই, কি অবস্থা, কেমন লাগলো আজকে? আপনি তো দেখলেন, আপনি তো হঠাৎ করে, আপনি জানতেন না, আপনি আসার পরে জানলেন যে এই অবস্থা। থ্যাংক ইউ রাসেল ভাই। হাই লিসনার্স, সবচেয়ে চমৎকার অনুভূতিটা হচ্ছে এই অ্যাপস এর ফলে যারা রেডিও ফুর্তি রেগুলার শোনে, আপনি বলছিলেন কি কষ্ট করে আপনার শুনতে হয়েছে যখন দেশের বাইরে ছিলেন। এই অ্যাটাচমেন্ট নেওয়া, মেইলে রিসিভ করা, এই ব্যাপারগুলো এখন কমে গিয়ে সরাসরি লাইভ শুনতে পারা, মানে রেডিও ফুর্তি উইল বি ট্রাভেলিং উইথ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ভেরি ট্রু। এবং আমি জানাতে চাই যে মানে ভাবির আজকে জন্মদিন, জন্মদিন, এবং আজকে আপনি একটু আগেও বলছিলেন যখন আপনি দেশের বাইরে ছিলেন ভূত এফএম মিস করবেন না, উনি কোনো এপিসোড মিস করেন, উনি আপনাকে মেইল করে করে পাঠাতেন। এখনো সে মিস করে না, কোনো এপিসোডই মিস করে না। ইনফ্যাক্ট সেটা তার জন্যই আমার মানে ভূত এফএম এর সাথে এত বেশি অ্যাটাচমেন্ট থাকে। সো আই উড লাইক টু টেক দিস অপরচুনিটি টু উইশ হার অ্যাজ ওয়েল। সো হ্যাপি বার্থডে সেরা। হ্যাঁ, সেভাবে আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনার কষ্ট করে আর এখন আপনার মানে কষ্ট করে এই এপিসোড গুলো পাঠাতে হবে না, এবং আপনি কিন্তু পরবর্তীতে খবর নিতে পারবেন। আজকের ভূত এফএম শোনা হয়েছে তো লাইভ, কিন্তু যে প্রান্তেই আরফিন ভাই থাকুক না কেন, ভূত এফএম তার সঙ্গে থাকবে। সবকিছু আমার রিলেভেন্ট না আজকে। ওকে, আমরা ঘটনায় যাই, আমরা ঘটনায় চলে যাই। একটু ছোট ঘটনা শুনি, ছোট ঘটনা দিয়ে শুরু করি, তারপরে সবাই বলার পরে তারপর আমরা ধীরে ধীরে বড় ঘটনার দিকে যাবো। রাইট, ছোট একটা ঘটনা বলি। রিসেন্টলি আমার এক কলিগের কাছ থেকে শোনা, ধানমন্ডিতে একটা মসজিদ আছে, তাকওয়া মসজিদ, আমরা সবাই চিনি, আবাহনী মাঠ থেকে একদম কাছেই। তো তাকওয়া মসজিদের ঠিক পাশে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটায় কিছু কিছু ঘটনা সব র্যান্ডম ঘটতো, রাত হলেই কিছু ঘটনা ঘটতো। তো মাঝখান দিয়ে আমি দেখেছি যে একটা সময় ওখানে র্যাবের পাহারা থাকতো, র্যাবের 2-3টা গাড়ি থাকতো। তো বুঝতে পারিনি কেন রাত হলেই 9টার পরই র্যাবের পাহারা থাকতো। তো আমার কলিগ সেদিন আমাকে বললেন যে ঘটনাটা আসলে কি, ওনার বাড়ি ওখানেই। তো মানে ওখানকার স্থানীয়রা কমপ্লেন করে, থানায় বেশ কয়েকবার কমপ্লেন করে, কিছু ঘটনা ঘটে রাত 10টা-11টার পরেই ওই জায়গায় কিছু ঘটনা ঘটে। তো আমার কলিগ একদিন রাত্রেবেলা উনি রাস্তা পার হয়ে রিক্সায় ওঠেন, তখন 11টার কিছু বেশি বাজে। তো রিক্সায় ওঠার পর রিক্সাওয়ালা এবং উনি যেতে থাকেন, কিছু দূর যাওয়ার পরেই আবার দেখেন যে রিক্সা ঠিক যেখান থেকে যাওয়া শুরু করেছিল ওখান থেকে আবার যাওয়া শুরু করে। আচ্ছা, এই ঘটনাটা 3 থেকে 4 বার ঘটে। প্রথমবার ওনার ধাক্কা লাগে, ওনার মনে হয় যে উনি হয়তো ভুল বুঝছেন বা ভুল হচ্ছে কোথাও একটা। দ্বিতীয়বার, তৃতীয়বার উনি ভয় পেয়ে যান। এই ঘটনাটা মানে বেশ কিছু দূর চলে যাওয়ার পর দেখেন রিক্সায় যেখান থেকে উঠেছিল ওখান থেকে আবার যাচ্ছেন। তো উনি রিক্সাওয়ালাকে তখন চিৎকার দিয়ে বলেন, আপনি রিক্সা থামান, আমি নেমে যাব। রিক্সাওয়ালা তখন চিৎকার দিয়ে ওনাকে রিপ্লাই দেয় যে মামা আমি কিছুই করতেছি না, রিক্সা নিজের মতো চলতেছে, আমি কিছুই করতেছি না। রিক্সাওয়ালার কোনো কন্ট্রোল নাই, এবং রিক্সাওয়ালা প্রচন্ড ভয় পেয়ে যায়। সে রিক্সা টার্ন করতে পারে না, ঘোরাতে পারে না, থামাতে পারে না। এই ঘটনাটা ঘটে। তারপরে আরেকজন আমাকে পরিচিত, সেও আমার ফ্রেন্ড, সে আমাকে জানায় যে ওই এলাকায় সে হাঁটতে যেত রাত্রেবেলা, তার অফিস করে এসে সে রাত্রেবেলা হাঁটতো, জগিং করতো। সে সবসময় হেভি মেটাল গান কানে হেডফোন দিয়ে ছেড়ে তারপর জগিং করতো। তো তাকওয়া মসজিদের ওখান থেকে এসে সে টার্ন করতো, আবার ফিরে যেত। ফিরে যাওয়ার সময় একদিন সে বুঝতে পারে যে তার ঠিক হেডফোনের ভিতরেই কেউ একজন তার সাথে কথা বলছে ফিস ফিস করে। এই ঘটনাটাও তার সাথে এরকম 2-3 দিন হয়। একটা সময় সে খেয়াল করে সে ঠিক যেখান থেকে টার্ন করে মসজিদের ওখানে একটা জায়গা আছে, ওই জায়গাটা ঠিক ক্রস করার সময়ই তার সাথে কেউ ফিস ফিস করে কথা বলে। ওকে, এবং সে একদিন পরীক্ষা করার জন্য ওই জায়গাটা 3-4 বার ক্রস করে, জাস্ট বোঝার জন্য যে ঠিক ওই জায়গাতেই পাওয়ারটা কনসেন্ট্রেট, এবং ওই জায়গাটাতেই সে যখন ক্রস করে সে দেখে যে এটা 3-4টা স্টেপের মধ্যে, সে বলে যে 3-4টা স্টেপের মধ্যে এটা কনসেন্ট্রেটেড। আমি যখনই ওই জায়গাটা ক্রস করি
আমার হেডফোনে গান চলতে থাকে ঠিকই, কিন্তু আমি ফিস ফিস করে পরিষ্কার একটা গলার ভয়েস শুনতে পাই। তো তাকে বলি যে তুমি কি শুনতে পাও, সে ওটা বলতে পারে না, সে বলে যে কোনো পিকুলিয়ার কোন একটা সাউন্ড, কোন একটা আওয়াজ সে শুনতে পায়। তো এই ধরনের কিছু কথাবার্তা। তো এইটাই ছিল আর কি ধানমন্ডি তাকওয়া মসজিদের কাজ। এরপরে আমি দেখি যে একটা সময় র্যাবের পাহারা থাকে, 9টার পর থেকে ওখানে র্যাবের গাড়ি থাকে, এবং ওই এলাকায় যারা থাকে তারা মোটামুটি সবাই জানে যে ওই জায়গাটা কতটা ভয়ঙ্কর, ওকে আনটিল ভেরি রিসেন্টলি। ওকে, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। এখন বাবু ভাইয়ের কাছে যাই আরেকটা ঘটনায়। এবং বাবু ভাই, আমরা ছোট ছোট ঘটনা দিয়ে আগে শুরু করব, তারপর আস্তে আস্তে বড় ঘটনায় যাব। শুনি আপনার ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে রাসুল ভাই একজন বৃদ্ধা মহিলার কাহিনী। উনি মিরপুরের কোন একটা জায়গায় ওনার বাসা ছিল আর কি। ওনার পরিবার বর্গ সবাই মারা যায়, মানে একাই থাকতো উনি শেষ পর্যন্ত, এবং ছোটখাটো পেনশনের টাকা নিয়ে কোনো মতো চলাফেরা করতো। তো যেহেতু ওনার বাসাতে উনি একা থাকতো, বাসাটা আপনার দখল করার মতো চিন্তা ভাবনা অনেকেই করতো আশেপাশে, কবে মারা যায়। তো এর জন্য সে যেটা করে, উনি নিজেকে গুটিয়ে নিয়ে আসে, বেশ মানুষের থেকে একটা ডিস্টেন্স তৈরি করে, এবং একলা একলাই থাকে, এবং নিজেকে মানে একটু মানে আপনার ক্রেজি একটা নিজের লুক নিজের মধ্যে নিয়ে আসে, যে মানুষ তাকে একটু ভয় পায় ওখানে। তো এনিওয়ে, তো এরকম আপনার কিছুদিন যেতে যেতে মানে বছরকে বছর কয়েক বছর যায়, আস্তে আস্তে মহিলাটাকে সবাই একটা মানে ডাইনি টাইপের ভাবা শুরু করে, এবং এক সময় মহিলাটা মারা যায়। তো মারা যাওয়ার পরে ওই এলাকারই কিছু প্রভাবশালী লোক ওর জায়গাটা দখল করে, ওনার জায়গাটা দখল করে, মানে ওই কিছু কাগজপত্র বানিয়ে টানিয়ে ওটা দখল করে নেয়। তো দখল করে নেওয়ার পর ওখানে যখন টিন শেড বাসা তারা নির্মাণ করে, কারণ তখন পর্যন্ত কাগজপত্র কিছু তারা ক্লিয়ার করতে পারেনি, টিন শেড বাসা করে একটা আপনার ঘরটর করে ওখানে ভাড়া দেয়। তো যখন ভাড়া দেয়, ভাড়া দেওয়ার পর ওই যারা থাকতো তারা আর কি যে জিনিসগুলো এক্সপিরিয়েন্স করা শুরু করে আর কি। এই যে কাহিনীটা আমাকে বলেছে ওখানকার প্রতিবেশী একজন। তো রাতের বেলা ওই যে বাসায় আপনার নতুন ভাড়াটি আসলো, তার মধ্যে একজন ঘুমিয়ে আছে রাতের বেলা। তো হঠাৎ সে শব্দ শুনছে, যে মানে আপনার দরজার কাছে কিটকিট 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 শব্দ হচ্ছে। তো কিটকিট কিট শব্দ হওয়ার পরে সে চিন্তা করে যে রাতের বেলায় হতেই পারে, বাতাস হয়তো জোরে বইছে, এরকম শব্দ হচ্ছে, মানে হুড়কা। এবং মিরপুর ওই সময় ধরেন, এটা কাহিনী বলছি 1985-86 এরকম সময়। তো অনেক নির্জন থাকতো আর কি জায়গাটা। তো ওই শব্দ শুনে বলছে মনে হয় বাতাসে করতেছে শব্দটা, শীতকাল। তো তারপরে সে শুয়ে আছে, কিছু বলছে না। তো সে আবার ঘুমানোর চেষ্টা করে, কিছুক্ষণ ঘুমিয়ে যায়। তারপর একসময় হঠাৎ করে কোনো একটা কারণে তার ঘুমটা ভেঙে যায়, মানে সে মানে আজব একটা কারণে, যেটা নাকি নর্মালি মনে হয় যে কেউ তাকে ঘুম থেকে উঠাই দিচ্ছিল। এবং দেখে যে তার মাথার মধ্যে চিনচিন চিনচিন করে একটা ব্যথা হচ্ছে, এবং সে হঠাৎ করে তাকায় ডান দিকে, দেখে ঠিক তার মুখে খুব কাছাকাছি একটা ওই বৃদ্ধার মুখ, বুড়ি একটা মহিলার মুখ, এবং ঠিক তার দিকে তাকায় আছে, মানে ঝুঁকে তাকায় আছে এরকম, ঠিক মানে সে মুখটা ফিরাই দেখে তার মুখের দিকে, মানে আপনার ঝুঁকে তাকিয়ে আছে। এবং সে বিকট একটা চিৎকার দেয়, এবং এই চিৎকার শোনার সাথে সাথেই তার অন্য রুম থেকে মানুষজন লাফ দিয়ে ওঠে, কিসে চোর ডাকাত আসে। আসার পর সে তার বাবা মাকে বলে যে আমি একটু আগে এরকম শুনছি, যে এরকম দেখলাম যে আমার মুখের সামনে কে তাকায় আছে। তো তার মা বলে যে বাবা থাক, হয়তো তুমি একটু স্বপ্ন দেখছো, যাও ঘুমায় যাও, চিন্তা করো না। এসে তো সে বলে আমি খুব ভয় পেয়েছি, আমি ঘুমাতে পারবো না। তো সারা রাত এমনি সে ঘুমাতে পারে না, সে জেগেই থাকে। তো এরকম বলে যে এরপর ফলোইং নাইটস গুলাতে সে এরকম ওই আপনার ওই রুমের মধ্যে উদ্ভট সব মানে কাণ্ড কারখানা ঘটতো আর কি। যেমন ওই তার মাথার কাছে জানালা ছিল, সেই জানালার কাছে ফিসফাস শব্দ শুনতো, কি করতো, হঠাৎ করে বাসার ওই যে আঙিনার মধ্যে কুকুর ডাকা শুরু করতো। তো এরকম ভাবে ওই ছেলেটা দেখতে থাকে। তো ওর মা তারপর থেকে আপনার দুপুরবেলা ভর দুপুরে প্রায় দেখে ওখানে কিছু কলা গাছ ছিল ঘরটার কোনায়, দেখে যে কলা গাছের কোনায় দুপুরবেলা একটা বুড়ি মহিলা দাঁড়ায় আছে, পিছন ফিরে দাঁড়ায়। একদম দুপুরবেলা তো, মানে দুপুরে? হ্যাঁ, ভর দুপুর, তখন ধরেন একদম ভর দুপুর, এবং কেউ নাই, দেখে কে যেন দাঁড়ায় আছে, বুড়ি মহিলা। এবং সে দেখে যে চারপাশটা বাউন্ডারি দেয়াল দেওয়া, দরজাটা টিনের দরজা কিন্তু লাগানো, কে কলা গাছের কাছে কে দাঁড়ালো বদ্ধ দরজায়। তো সে ডাক দেয়। সে যখন ডাক দেয় দেখে যে ওই মহিলাটা ফেরার পর সে চেহারা দেখে মহিলাটা, কিন্তু পরক্ষণে সে মহিলাটাকে আর দেখে না। এবং এটা দেখে ওই মহিলাও ভয় পেয়ে তার হাজবেন্ডের সাথে আলাপ করে। এবং তারপরে অনেকে শুনতো যে ওই বাসার সামনে যে রাতের বেলা সন্ধ্যার পরে 7টা 8টা 9টার দিকে দেখতো যে পুরো নিশুতি হয়ে যেত জায়গা, রাস্তাটার মধ্যে কেউ থাকতো না, দেখতো যে ওই বাসার যে গেটের কাছে ওই বুড়িটা দাঁড়ায় আছে এবং কাঁদতো, অনেকে কান্নার শব্দ শুনতো। এবং এগুলা শুনে মানুষ খুব ভয় পায়। এবং তখন যে ওই মহল্লার মধ্যে কিছু মানুষ বলে যে এটা তো ওই মহিলা
যে ছিল তাকে যাকে যারা দেখতেছে সেটা সেই মহিলা এই বাসাতেই থাকতো। আচ্ছা তো যে জায়গাটা দখল করে তাকে বলে যে তুমি তো এভাবে দখল করছো, এটা ঠিক করো নাই, তুমি যদি এটা ন্যায্য পাওনাদার হতে যাও তুমি তার যেই ওয়ারিশ আছে খুঁজে বের করো, নিকটতম মানে তার ব্লাড রিলেটিভ যেই আছে খুঁজে বের করে তাকে তুমি কিছু দাও, নাহলে এটা তোমার হবে না। তো ওই লোক চিন্তা ভাবনা করে দেখে যে আসলে বাসার মধ্যে এই ধরনের জিনিসপত্র হচ্ছে এবং সে আসলে প্রেশার ফিল করে এলাকার মানুষদের, এবং পরে সে খুঁজে বের করে গ্রামের থেকে তার কোন নিকট আত্মীয় কাউকে না কাউকে, তো তার কাছে যে কিছু সেটেলমেন্ট করে, কিছু টাকা পয়সা তাকে দেয় এবং পরে বাসাটা মিলার টিলার পড়ায়, এবং তারপর থেকে নাকি এই সমস্যাগুলা কমে গেছে। কিন্তু ওই বাসাটা নাকি এখন একটা বিল্ডিং হচ্ছে, যা শুনছি যে ওখানে একটা 5 তলা বিল্ডিং হচ্ছে, এবং ওই বিল্ডিং এ নাকি এখনো উদ্ভট উদ্ভট কাণ্ড কারখানা ঘটে। আচ্ছা হ্যাঁ, মানে বিভিন্ন জিনিস মানুষ দেখে, যেমন বিড়াল দেখে, মানুষের ছায়ার মতো দেখে, এখন নাকি বিল্ডিং, এবং যে ঘটনাটা বলছে সে কিন্তু বিল্ডিংটা আমাকে দেখেছে, আচ্ছা তার ছাদ থেকে ওই বিল্ডিংটা দেখেছে আমাকে। আচ্ছা ওকে এই হচ্ছে ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই। আমরা আবারও ফিরে আসবো আরফিন ভাইয়ের কাছে, তবে তার আগে কিছু SMS পড়ি। আচ্ছা, একটা জিনিস আমার SMS দেখে মাঝে মাঝে মনে হচ্ছে যে অনেকে হয়তো একটু ভুল বুঝছেন না। ব্যাপারটা হচ্ছে যে মানে অনেকে বলছেন যে বাহ, এখন একটা নতুন সিস্টেম, এই নতুন সিস্টেমটা অনেক বেশি ভালো। নতুন সিস্টেমের সাথে কিন্তু পুরোনো সিস্টেমটাও আছে। ঠিক যেভাবে ভূত FM শুনতেন, ঠিক যেভাবে রেডিও ফুর্তি শুনতেন, সেভাবে কিন্তু শুনতে পারবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং সমস্ত বিশ্বে যারা যেখানে ফ্রিকোয়েন্সি পান না আপনারা, সেখান থেকে আপনি অ্যাপ ইউজ করে শুনতে পারবেন। দুটোই এখন পাশাপাশি চললো, বরং বলতে পারেন এটা নতুন একটা এডিশন হলো আর কি। আচ্ছা, আমাকে অনেকেই প্রশংসা করছেন, দীপ লিখছেন নাইস, মেহেদি হাসান আমাকে SMS করেছেন, তিনি বলছেন ভালো লাগছে, রাফা লিখেছেন ইয়েস আই গট দ্য অ্যাপ, বাবা কংগ্রেচুলেশন। আমাকে এছাড়াও লিখেছেন যে আচ্ছা ছোট বাবু, তিনি লিখেছেন যে তিনি অ্যাপটা পেয়ে গেছেন, ডাউনলোড করে ফেলেছেন। অজিত ঢাকা থেকে আমাদের লিখেছেন যে কালকে এক্সাম, তারপরে শুনছি আপনার এক্সাম খারাপ হলে কিন্তু ভাই আমরা কোনোভাবে দায়ী না। আমাদেরকে আনিকা লিখেছেন ফ্রম ময়মনসিংহ যে আমি ভূত এফএমে অনেকদিন পর জয়েন করলাম, ওয়েলকাম ব্যাক, আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। জিসান এবং অশ্রু তারা দুজন আমাদের সাথে জয়েন করেছেন। হৃদয় আমাদের SMS করেছেন, হৃদয়, তোতা, শাকিল, মুক্তা কাছ থেকে তারা সবাই আমাদের SMS করেছেন। খুলনা থেকে আমাদের আনোয়ার এবং আফরিন SMS করেছেন, এবং যে স্টোরিটা শুনলেন এখন এই মাত্র সেই স্টোরিটা তিনি প্রশংসা করেছেন। নাবিলা খান আমাদের SMS করেছেন শান্তিনগর থেকে, এবং তিনি বললেন যে তিনি বলছেন যে তার SMS কেন পড়া হয় না, এই কারণে এটা আপনার প্রথম SMS আমরা দেখতে পাচ্ছি। এই যে নাম্বার থেকে SMS করছে সেই নাম্বার থেকে একটি মাত্র SMS এসছে। মিজান এবং পলি আমাদের SMS করেছেন। তবে হ্যাঁ, একটা সত্যি কথা, আমরা কিন্তু আবার এত ভালো না, মানে অনেক সময় আমাদের মিস হয়ে যায় অনেক SMS। আপনারা অনেকগুলো SMS পাঠানোর পরে তারপর আমরা হয়তো আমাদের চোখে পড়ে বা মিস করে অনেক কিছু, আমরা আমাদেরও ঝামেলা আছে অনেক। আমাদেরকে পিয়াসা মুন্সিগঞ্জ থেকে SMS করেছেন, এবং তিনি বলেছেন যে ভাই জিমেইলে কি ঘটনা পাঠানো যাবে? আপনার জিমেইল হোক বা যে কোনো ইমেল অ্যাকাউন্টে থাকুক না কেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি সেখান থেকে পাঠাতে পারবেন। যে অ্যাড্রেস দিয়েছি ভূতfm@radiofurti.fm, সেখানে আপনি ডেফিনেটলি পাঠাতে পারবেন। অ্যাপ SMS বহু জায়গায় এরকম অ্যাপ দেখছি, যারা অ্যাপ পাচ্ছেন তারা জানাচ্ছেন। শুভ রংপুর থেকে আমাদের SMS করছেন, সিদ্দিক আমাদের SMS করছেন জুরাইন থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। নাফিজ এবং মিম লিখেছেন ওয়েলকাম ব্যাক আরফিন ভাই, এতদিন কোথায় ছিলেন। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি, হ্যাঁ অ্যাপের গুলো মাঝে মাঝে হারিয়ে যাচ্ছে, সেইগুলো আমি একটু দেখতে চাই। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এছাড়াও সাহিব SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তিনি বলছেন আচ্ছা আমাদেরকে সিয়াম রাজবাড়ি থেকে লিখছেন, তার SMS তিনি অ্যাপটা ডাউনলোড করছিলেন, সেই মুহূর্তে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। ওকে, আমাদেরকে লিখেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি হৃদয় SMS করেছেন আমাদেরকে। আরিফ রাসেল ভাই গুগলে সার্চ করায় আচ্ছা সেটা আচ্ছা ভূত FM শোনা যাবে কিনা? হ্যাঁ, আপনি এটা অ্যাপ পেয়ে যাবেন গুগলে সার্চ, আপনি গুগল প্লে স্টোরে যদি যান, যদি ওখানে যে টাইপিং করেন রেডিও ফুর্তি, তাহলে কিন্তু দেখবেন যে আপনি ওখানে পেয়ে গেছেন জিনিসটা। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই আমাদের এখানে এই অ্যাপ নিয়ে লিখছেন, অ্যাপের গুলো। আচ্ছা, অ্যাপটি চালাতে কি ইন্টারনেটের প্রয়োজন হবে? হ্যাঁ, একটা জাস্ট একটা কানেক্টিভিটি, ইন্টারনেটের ডেটা কানেক্টিভিটি থাকলেই হবে। ইশিতা আমাদের লিখেছেন যে আচ্ছা আমাদেরকে কবি জিঞ্জিরা থেকে SMS করেছেন, ভালো লাগছে, ফুর্তি লাগছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই লিখেছেন। আমরা সেই SMS গুলো নিয়ে একটু পরে ফিরে আসবো, ছোট বিএসিতে যেতে হবে আমাদের আসলে, এবং আমি ভাবছি যে অ্যাপের যে SMS গুলো সেই SMS গুলো একটু আলাদা করতে হবে, তাই না? এবং দেখতে হবে যে কে কে অ্যাপ ডাউনলোড করছেন, এবং আপনারা যদি SMS পাঠাতে চান কে কে অ্যাপ ডাউনলোড করেন সেই বিষয়ে যদি আমাদের জানাতে চান, তাহলে মোবাইলের মেসেজ আপনারা সেখানে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840
নাম্বারে। আর যারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চান এবং ফেসবুকে জানতে চান আপনি ডাউনলোড করেছেন ফুর্তি অ্যাপ, আপনি ফেসবুকে গেলে কিন্তু ফুর্তি অ্যাপ নামে একটা ট্যাবই পাবেন, সেখানে ডাউনলোড করে সেখানে ক্লিক করলেই আপনি পেয়ে যাবেন সমস্ত নিয়মকানুন। সেখান থেকে কিন্তু আপনি চাইলে অ্যাপটা ডাউনলোড করেন জেনে নিতে পারেন, অ্যাপটা ডাউনলোড করে ফেলতে পারেন। চলুন www.facebook.com/radio.furti, এখানে আমাদের পোস্ট রয়েছে, সেই পোস্টে গিয়ে আপনারা লাইক দিন, কমেন্ট করুন, কোনো সমস্যা নেই। আমরা ফিরে আসছি ফেসবুকের সমস্ত যে সমস্ত আপনাদের কমেন্ট গুলো আছে সেগুলো নিয়ে। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, স্টে টিউনড ফর রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM, the night once alive. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, আর শুনছেন ভূত FM ফুর্তি অ্যাপে এবং রেডিও ফুর্তিতে একই সাথে, রাইট। এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ফেসবুকে আমাদের লিখছেন এবং তিনি বলছেন যে ইফাত সিয়াম লিখেছেন নামাইলাম ফুর্তি অ্যাপ, থ্যাংক ইউ ভেরি মাচ। এছাড়াও আমাদেরকে লিখেছেন কাঠ পুতুলের হাসি, থ্যাংক ইউ রেডিও ফুর্তি ফর দ্য অ্যাপ, এবং ইনফরমেশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও আমাদের দেখতে পাচ্ছি যে রেজাউল ইসলাম রাজ লিখেছেন যে ডাউনলোড দিচ্ছি, চরম অ্যাপটা চরম রাসেল ভাই। এছাড়াও দেখতে পাচ্ছি যে মোহাম্মদ অভি লিখেছেন অ্যাপ ডাউনলোড করছি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি একজন লিখেছেন রোহিত শান, এগুলো সব কিন্তু ফেসবুকে, সুতরাং আপনারা ফেসবুকে গিয়ে দেখতে পারেন, চেক করে ডাউনলোড করা শেষ। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই, আচ্ছা একজন লিখেছেন নিঃস্ব আমি তোমাকে ছাড়া, তিনি লিখেছেন যে এটা কি রিয়েল পেজ? হ্যাঁ ভাই, এটা আমাদের রিয়েল পেজ ভাই, আমাদের গল্পের মতো এই পেজটিও রিয়েল। আমাদেরকে দেখতে পাচ্ছি বাইজিদ সৌরভ লিখেছেন আমি রেডিও ফুর্তি অ্যাপ ডাউনলোড করছি, খুব ভালো একটা অ্যাপ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে তুষার লিখেছেন আসল ভাই অ্যাপটা ডাউনলোড কমপ্লিট দিয়ে একটা লাইক দিয়েছেন। পারভেজ লিখেছেন করে ফেললাম ডাউনলোড রাসেল ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি জুডি আর এক্স রানা লিখেছেন অ্যাপটা ডাউনলোড কমপ্লিট। এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন যে রাসেল হাসান আরাফ লিখেছেন ভাই ডাউনলোড করলাম ফুর্তি অ্যাপ, এবং আমি হাসান বলছি লিখেছেন ভূত এফএম এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে। এস কে তারিক আহমেদ লিখেছেন ভাই ডাউনলোড করছি। আমাদেরকে আরো অনেকেই কিন্তু এরকম লিখছেন এবং আমার খুব ভালো লাগছে যে আপনারা ডাউনলোড করছেন অ্যাপটা, এবং আপনারা সবাই এখন ভূত এফএম যেভাবেই হোক না কেন, যেখানে থাকুন না কেন, পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন, ভূত এফএম কোনোভাবে মিস হবে না। আচ্ছা, অ্যাপে এবার দেখুন ভূত এফএম আরেকটা ঘটনা শুনতে কেমন লাগে। আরিফিন ভাই শুরু করি আমরা। যে যেখানে আছেন আপনাদের সবাইকে, পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বাংলাদেশের যে প্রান্তেই থাকুন না কেন, পৃথিবীর যে প্রান্তে বাঙালি এবং ভূত এফএম প্রেমী যে যেখানেই থাকুন না কেন, আপনাদের সবাইকে আরো একবার জানাচ্ছি ভূত এফএম এ স্বাগতম। থ্যাংক ইউ রাসেল ভাই, খুবই ভালো লাগছে যে ভূত এফএম এর এই নতুন পথ চলায় সঙ্গী হতে পেরে। তো এখন আমি যে কাহিনীটা বলবো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের একজন সিনিয়র প্রফেসর, আমি সঙ্গত কারণে ওনার নাম বলছি না, ওনার বাসায় একটা প্রোগ্রাম হয় প্রতি মঙ্গলবারই। তো সেটা হচ্ছে একটা ইসলামিক প্রোগ্রামের মতো হয়, ওখানে কিছু আমল হয়, কিছু দোয়া কালাম হয়, তারপর সবাই দোয়া খায়ের করেন, মোনাজাত করেন। তো ওটা বেশ অনেকদিন আগে থেকেই তাদের এই প্র্যাকটিসটা চলছে। তো ওখানে যেটা হতো যে মাঝে মাঝে কিছু মানুষজন দেখা যেত যাদেরকে কেউ আসলে ঠিক চিনতে পারতো না, তারা কোত্থেকে এসছে, তারা কারা। তো স্যারকে যখন জিজ্ঞেস করা হতো, মানে যার বাসায় এটা হতো সেই ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর, ওনাকে যখন জিজ্ঞেস করা হতো উনি বলতেন যে হ্যাঁ উনি চেনেন, উনি জানেন, বাট এর বেশি আর কিছু উনি বলতেন না। তো দুই একজন খেয়াল করেন, আমার পরিচিত একজন কলিগ ওখানে যেতেন, তো উনিও খেয়াল করতেন যে ঠিক নামাজের সময়টায় মাগরিবের নামাজটা ওখানে পড়া হতো, তারপরে ঈশার নামাজটা আবার ওখানে পড়া হতো, সবাই একসাথে জামাতে পড়তেন। ঠিক নামাজের সময়টা দেখা যেত যে সেই মানুষগুলা 3-4 জন মানুষ তারা নাই, তারা থাকতেন না ওই সময়টা। আবার ঈশার পরে যখন রাত্রেবেলা যখন দোয়া খায়ের হতো তারা ওখানে থাকতেন। তো এরকম একবার দুইবার বেশ কয়েকবার প্রতি মঙ্গলবারই এই অনুষ্ঠানটা হতো। বেশ কয়েকবার এই জিনিসটা ঘটার পরে কয়েকজন খুব কিউরিয়াস হয়ে যায়। তো তারা আবার ওখান থেকে একটা কাফেলা হজে যাচ্ছিল ওই সময়। তো তারা স্যারের কাছে জানতে চায় যে স্যার এই ঘটনাটা আসলে কি, এরা কারা। তো বলে যে আপনারা হজে যাচ্ছেন, আপনারা হজ করে আসেন, আমি আপনাদেরকে আসার পরে বলবো বিষয়টা। তো তারা যথারীতি হজে চলে যায়। হজে যাওয়ার পর যে সময়টা ওরা মক্কায় ছিলেন, যখন তাওয়াফ করছিলেন, একজন তাদের মধ্যে একজন ওই কাফেলার একজন খেয়াল করেন যে
যে লোকগুলাকে ওনারা নামাজের সময় জামাতের মধ্যে দেখতেন না, ঠিক ওই 3-4 জন মানুষ তাদের সাথে তাওয়াফ করছেন মাগরিবের ওয়াক্তে এবং এশার ওয়াক্তে। 2 ওয়াক্তেই তারা ওখানে নামাজ পড়েছেন এবং তাদের সাথে দেখেছেন, মুখোমুখি দেখেছেন। এরকম তারা প্রায় 3-4 দিন ওই তাওয়াফের ভিড়ের মধ্যে ওই চেহারাগুলা চিনেছেন এবং খুব ভয় পেয়ে গেছেন। ওনারা যখন ফিরে এসছেন তখন স্যার দেখছেন যে স্যারের সাথে দেখা করতে এসছেন ফলোইং মঙ্গলবারে। স্যার মিটমিট করে হাসছেন। স্যার ওনাদেরকে জিজ্ঞেস করেছেন, আপনাদের কিছু জিজ্ঞেস করার আছে? তখন ওরা বলছেন, না, আমরা বুঝেছি। এরপরে মানে কেউ আর এটা নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি। আমার কলিগ যে ছিলেন উনিও ওই কাফেলায় ছিলেন। উনি পরে জিজ্ঞেস করেছিলেন যে বিষয়টা কি। উনি নিজে দেখেননি, কিন্তু ওনার কাফেলায় যারা দেখেছেন তারা বলেছেন যে বিষয়টা এরকম। প্রতিটা ওয়াক্তে স্যারের কাছ থেকে পরে উনি জানতে পেরেছেন যে প্রতিটা ওয়াক্তে তারা ফিজিক্যালি মক্কায় তাওয়াফ করেন এবং ওখানে নামাজ পড়েন জামাতে, এন্ড ফলোইং দ্যাট উনারা এই জামাতে আবার চলে আসে। ঘটনাটা আসলে আমি যতটা সিম্পল করে বলে ফেললাম, উনি যারা সিম্পল করে বলেননি। এক্স্যাক্টলি, আর যারা সাথে জামাতে নামাজ পড়ে তাদের ফিলিংটা Feeling-টা কেমন, সত্যি। এক্স্যাক্টলি, হ্যাঁ, সেটা একদম ফিল করতে পারছি, আপনাকে দেখেও কিছুটা Right. ফিল করা যাচ্ছে। আমার কাছে খুব অবাক লেগেছে বিষয়টা। হ্যাঁ, আমি কিন্তু এরকম কাছাকাছি বাবু ভাইয়ের কাছে একটু যাই, আমি এরকম কাছাকাছি একটা ঘটনা এরকম শুনেছিলাম যে কোনো একজন এরকম একজন নামাজ পড়তে গিয়ে একজনের সাথে দেখা হয় এবং তাকে নাকি বারবারই উনি যখন হজ করতে যাচ্ছিলেন এয়ারপোর্ট থেকে শুরু করে পুরো মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় নাকি উনি তাকে দেখেছেন, মানে মানে বিভিন্ন ভাবে যিনি আসলে যে পরিচিত কেউ না আর কি। এরকম কিন্তু অনেক এরকম ঘটনা থাকে মাঝে। হ্যাঁ, এরকম তো হয় অনেক সময়। আমি অনেকের কাছে এরকমও শুনেছি যে আপনার দেখা যাচ্ছে যে নামাজ পড়তে একজনকে যে দেখেছে, বাট আসলে কিন্তু ওই ব্যক্তিটা ওখানে নাই, সে আসলে অন্য জায়গায়। তো অ্যাকচুয়ালি যেটা আমি শুনেছি যে জিন্না নাকি এরকম নামাজ পড়ে আর কি মসজিদে যে, এবং আচ্ছা। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই জিনরা তো ওরা খুব ফাস্ট চলাফেরা করতে পারে, এবং দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় দেখা যাচ্ছে হজের সময় দেখা যাচ্ছে যে এখানে দেখেছে, বাট হজের সময় ওখানে দেখা যাচ্ছে, আবার দেখা যাচ্ছে মসজিদে নববীর ওখানে দেখা যাচ্ছে। তারা এই জিনিসটা মানে সবসময়, তার মানে এটা আপনিও শুনেছেন? হ্যাঁ, এটা মানে আমি খুব অবাক হয়েছি অনেক শুনেছি র্যান্ডমলি। হ্যাঁ, আমি আপনাকে আমরা যখন ব্রেক দিব তখন আমি ঘটনাটা আরো মানে কিছু হ্যাঁ, শিওর। ডিসকাস করে নিতে পারি, এবং খুব অদ্ভুত ব্যাপার যে এটা খুব আজব লাগে আমার কাছে। হ্যাঁ, শিওর। এবং এই মানুষগুলো একদম নর্মাল আমাদের মানুষের মতোই চারপাশে হয়তো আমরা তারা সেরকম ফর্ম নিয়ে আসে, সেরকম ফর্মেই থাকে। দিনার বসে আছে, আমরা দিনের কাছে যাই। হ্যাঁ, দিনের কাছে যাই, ছোট ছোট ঘটনা শুনছি আমরা, এবং ছোট ছোট ঘটনাগুলো সবসময় খুব ভালো হয়, বড় ঘটনাগুলোও ভালো হয়। বড় ঘটনাগুলোতে যাবো আস্তে আস্তে, ছোট ঘটনাটা শুনে ফেলি দিনারের কাছ থেকে। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমি যেমন লাস্ট উইকে এসে লালবাগের শেখ সাহেব বাজারে একটি হন্টেড এলাকা সম্পর্কে কিছু ঘটনা বলেছিলাম, আজকে ঠিক ওইরকমই একটা ঘটনা বলবো, কিন্তু এটা হচ্ছে কামরাঙ্গীরচরের জান্নাতবাগ নামক একটি জায়গার ঘটনা। তো ঘটনাটি আমি শুনি মিজান ভাইয়ের মুখ থেকে। তো মিজান ভাইয়ের মুখ থেকে শোনার পর আমি আমার ফ্রেন্ড বাপ্পিকে নিয়ে এবং মিজান ভাইকে নিয়ে সে এলাকা যাই, কামরাঙ্গীরচরের জান্নাতবাগ। তো সেখানে যাদের সাথে ঘটনাটা ঘটে তাদের নাম হচ্ছে অলি এবং আনোয়ার। তো আমি সরাসরি আসলে তাদের ঘটনা চলে যাই। এটা রাসেল ভাই আজ থেকে 20 বছর বা 22 বছর আগের একটি ঘটনা। এখন কামরাঙ্গীরচর যেমন দেখতে ঠিক তখন তেমনটা ডেভেলপ ছিল না, তখন সেখানে বসবাড়ি বলতে খুব কমই ছিল। তো সেখানকার জান্নাতবাগের এখানে একটি আপনার স্কুল রয়েছে, ওয়াজুদ্দিন স্কুল, সেটার পাশের একটি এলাকার ঘটনা। তো সেখানে একটি পুরাতন কবরস্থান রয়েছে, সেই এলাকার কিছু লোকজন মারা গেলে তারা সেই কবরস্থানে কবর দিতেন, এবং ঠিক সেই কবরটার পাশে রাসেল ভাই 2টো পুকুর রয়েছে, এবং সেই পুকুরকে ঘিরে সেই এলাকার মানুষের মুখে নানা রকম ঘটনা রয়েছে, এবং ঠিক তার উল্টো পাশে একটা বিশাল বটগাছ রয়েছে সেখানে। তো একদিন দুপুরবেলা যেটা করেন, সে অলি ভাই এবং আনোয়ার ভাই তারা দুজন মিলে সেখানে গুলতি নিয়ে খেলতেছিলেন। তো তারা একটা সময় যেটা লক্ষ্য করলেন যে কবরস্থানের উল্টো পাশে যে বটগাছটা ছিল, বটগাছটা প্রায় অনেক পুরাতন ছিল, এখান থেকে একটি বিশাল আকৃতির পাখির মতো কিছু একটা এসে ঠিক এই পুকুরটার পাশে একটি গাছের মধ্যে এসে বসে। তো তারা চিন্তা করলো যেটাকে গুলতি দিয়ে মারবে সে পাখিটাকে। তো তারা চিন্তা করে সেই পাখিটার দিকে আপনার গুলতি দিয়ে ঢিল ছুটতে থাকে। তো 2-3 বার ঢিল মারার পর তো পাখিটা গায়ে যখন লাগে, তো ওনারা প্রথম দূরে থেকে দেখে ভাবতেছিলেন যে সেটা পাখি হতে পারে। তো সেটা তার গায়ে ঢিল লাগার পর সেটা রাসেল ভাই সেখান থেকে উড়ে চলে যায়, এবং সেটা উড়ে গিয়ে যে বটগাছ থেকে নেমে আসছিল ঠিক ওখানে ওঠার চেষ্টা করার আগে সে নিচে পড়ে যায়। তো নিচে পড়ে যায় বলতে গেলে সেই বটগাছটার পাশে একটু ঝোপ ছিল, সেই ঝোপটার মধ্যে পড়ে যায়। তো তারা দুজনই খুব কিউরিয়াসিটি নিয়ে সেই পাখিটাকে ধরার জন্য সেখানে দৌড় দিয়ে যায়।
তো রাসেল ভাই তারা সেখানটায় সেই ঝোপটার ভিতরে ঢোকার পর যে অবাকটা হয় যে মানে তারা সেখানে গিয়ে যে জিনিসটা দেখে তা সেটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে যে রাসেল ভাই খুব বিভৎস একটা চেহারা, কোন একটি জন্তু, তারা যেটা বলে যে জন্তু বলা যায় না ঠিক, মানে অদ্ভুত কিছু একটা তারা দেখে এবং সেটা গা ভর্তি লোম ছিল এবং সেটা খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়েছিল। তো এরপর তাদের আর দুজনেরই কোনো কিছু মনে ছিল না। তো ওই অলিভার যখন সেন্স ফিরে তখন উনি রাতের বেলা উনি বাসায়, তো ওনাকে বাসার লোকজন গিয়ে সেই ঝোপ থেকে নিয়ে আসে অনেক খোঁজাখুঁজি করার পর। তো তার মুখ থেকে যখন তার এই ঘটনাটি শুনে, তো আনোয়ার ভাইয়ের আম্মা একটা কথা বলে, আসল ভাই এগুলো আমি ওনাদের বাসায় গিয়ে সবার মুখে শুনি ঘটনাগুলো। তো আনোয়ার ভাইয়ের আম্মা যেটা বলে যে ওই সময় ওনারা এই জিনিসটা ওইখানকার আরো অনেকে দেখে যে আপনার এরকম একটা জিনিস সে এলাকার অনেকেই দেখে যে, এবং তারা একটা জিনিস বিলিভ করতো যে আপনার যখন কারো বেবি হতো সেখানে, তো তখন তারা 40 দিন পর্যন্ত সেই বেবিটাকে মানে কেউ না কেউ 24 আওয়ার মানে জেগে থেকে সেই বেবিটাকে পাহারা দিয়ে রাখতো। কারণ ওইখানকার একটা ফ্যামিলির একটা বেবিকে এরকম একটা কিছু সে নিয়ে যায়, এটা ওই এলাকার মুরব্বীদের মুখ থেকে আমি শুনি নিজে গিয়ে। তো তারা যেটা বলে যে তখন ওই বেবিটার দেহের কিছু অংশ আপনার সেই বটগাছটার পাশে পাওয়া যায়, এবং ওই বটগাছটার পাশেই ছিল রাসেল ভাই আনোয়ার ভাইদের বাসা। তো আনোয়ার ভাই আম্মু আমাকে যেটা বলে যে ওই বটগাছের ওইখানে তারা প্রায় মাঝে মধ্যেই যে রাতের বেলা দেখতে পেতেন যে শাড়ি পরা কোন একজন মানুষ সেখানে এসে সেই বটগাছটার নিচে ঝাড়ু দিচ্ছে, এবং সেখান থেকে ঝাড়ু দিতে দিতে ওনাদের বাসা পর্যন্ত এসে ওনাদের বাসার উঠান পর্যন্ত ঝাড়ু দিয়ে যাচ্ছে। তো প্রথম ওনার আম্মু ভাবেন হয়তো বা বাসার কেউ হবে। তো পরে উনি সকালবেলা উঠে জানতে পারেন যে আসলে সেখানে বাসার কেউ ছিল না। আর একটা যেটা ঘটনা রাসেল ভাই, এই ঝাড়ু দেওয়ার ব্যাপারটা কিন্তু রাসেল ভাই কিছুদিন আগেও মানে সেখানকার অনেকে মানে ফেস করেছেন এই ব্যাপারটা। তো এখন ওই এলাকার মানুষজন মোটামুটি ইউজ টু। তো আরেকটা ঘটনা যেটা ছিল রাসেল ভাই, ওই পুকুরটা যেটা, একটা পুকুর অলরেডি ভরাট হয়ে গেছে এবং একটা পুকুর এখন ঠিক মানে ডোবা একটা অবস্থায়। তো সেই পুকুরটার পাশে রাসেল ভাই একটা বাসা রয়েছে। তো সেই বাসাটা আমরা ওই ঘটনায় পরে যাই। একটা ঘটনা তো হয়ে গেছে, জি, জি, জি। আমরা তাহলে ওই ঘটনাতে পরে যাচ্ছি। Okay. ওই একই জায়গায় ঘটনা তো, জি, আসলে। আমরা একটু পরে শুনছি, অসুবিধা নেই। আমরা ছোট বিরতিতে যাব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। কিন্তু তার আগে আমরা জানি যে অনেকেই আমাদের SMS করে জানাচ্ছেন যে তারা কেমন লাগছে আজকে ভূত এফএম এবং কি করছেন। হাসান মতিঝিল থেকে লিখেছেন যে অ্যাপটা কত এমবি একটু বলবেন। আচ্ছা 1 MB না 3 MB? আচ্ছা 3 MB। আমি এগুলো নিয়ে খুবই 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 কাঁচা এগুলোতে অ্যান্ড্রয়েড। আচ্ছা মাসুম বলবে একটু না? অ্যান্ড্রয়েডটা 3 MB এবং iOS এরটা 5 MB। বাহ চমৎকার, মারহাবা। ওকে, তাজ আমাদের লিখেছেন ভাই ভূত এফএম রক্স আমাদেরকে, এবং ফ্রাইডে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ডে তার লাইফের বিকজ অফ ভূত এফএম। অলরাইট, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মিরাজ লিখেছেন নাইস অ্যাপ। জারিফ লিখেছেন যে দ্য অ্যাপ ইজ কুল। ওকে, আমাদেরকে এছাড়াও হ্যাঁ এই অ্যাপটার মধ্যে আমি যখন নামালাম তখন মনে হয় দারুণ একটা কুলনেস আছে। সো আপনিও সেটা মিস করবেন না। অবশ্যই আপনি অ্যাপল ইউজার হন আর আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন, ডেফিনেটলি সেটা ডাউনলোড করবেন এবং ভূত এফএম চলতে চলতে ডাউনলোড করুন, তাহলে আমরা সবাই একসাথে মজাটা পাবো আর কি। রাইট। এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ফেসবুকে যেও কিন্তু সরাসরি এখান থেকে ডাউনলোড করতে মানে দেখতে পারবেন যে কিভাবে নিয়ম কারণগুলো আছে। www.facebook.com/radio.furti সেখানে চলে যান। এবং আমার কাছে যেটা মনে হয় যে আপনারা যদি চান তাহলে সরাসরি একদম চলে যেতে পারেন www.radiofurti.fm এখানে চলে যেতে পারেন এবং এখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন। এবং সরাসরি আপনি অ্যাপল স্টোর বা আপনি গুগল প্লেতে যে আপনি সরাসরি সেখানে যে লিখতে পারেন যে রেডিও ফুর্তি টাইপ করে দেয়, যে অ্যাপটা আপনাকে শো করবে। কেন বারবার করে বলছি যে ভূত এফএম চলতে চলতে অ্যাপটা ডাউনলোড করবেন, তার এখানে নিশ্চয়ই একটা কারণ রয়েছে। ফুর্তি অ্যাপ ইউজার যারা, শুধুমাত্র তারাই, ফুর্তি অ্যাপ ইউজাররাই আজকে যখন 2টার সময় ভূত এফএম শেষ হয়ে যাবে বা যে মুহূর্তে ভূত এফএম শেষ হয়ে যাবে তার পরেরও কিছু মুহূর্ত থাকবেন ভূত এফএম এর সাথে। একটা স্পেশাল খুবই জনপ্রিয় খুবই স্পেশাল একটা ঘটনা আপনারা শুনতে পাবেন যারা এই অ্যাপটা ইউজ করবে, অর্থাৎ শুধুমাত্র অ্যাপ ইউজাররাই শুনতে পারবেন সেই ঘটনাটা। এতদিন ধরে যারা মিস করেছেন অনেক কিছু, তাদেরকে আমরা আজকের দিনটাতে একদম মানে কি বলছে হতাশ করতে চাই। আজকের দিনটাতে তারা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যারা মিস করেছেন। সো আপনি অবশ্যই এই মুহূর্তেই অ্যাপটা ডাউনলোড করুন দ্রুত, এবং লাস্টের যে ঘটনাটা সেটা শুধুমাত্র ফুর্তি অ্যাপ ইউজাররাই শুনবেন।
আমাদের সাথে থাকুন। আরো একবার জানিয়ে দিই কিভাবে SMS করতে হবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিলে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠাবেন 9840 নাম্বারে। SMS করলে আছে একটা মজা আছে, আপনি একটা রিপ্লাই SMS পাবেন এবং সেখানে আপনি জানতে পারবেন কিভাবে অ্যাপটা ডাউনলোড করা যায়, ওখানে পেয়ে যাবেন আপনি। আর এছাড়াও ফেসবুকে যারা আমাদের কমেন্ট করতে চান চলে যান www.facebook.com/radio.furti এবং সেখানে গিয়ে আপনি কমেন্ট করুন। অলরেডি আমি দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন এবং অনেকেই লিখছেন অনেক কিছু। আমি দেখতে পাচ্ছি অ্যাপটা খুবই নাইস লিখেছেন মির রবিন হুসাইন কিরণ, জটিল অ্যাপ লিখেছেন গাজী শাকিল। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে আছেন এবং অনেকেই অ্যাপটা নিয়ে কথা বলছেন। সো যেমন স্পার্ক সিড আমাদের লিখেছেন ভাই ডাউনলোড শেষ। আমাদেরকে এছাড়াও মাসুক লিখেছেন অ্যাপ ডাউনলোড করলাম। সো যারা যারা করেন নাই এবং লাস্টের ঘটনাটা শুনতে চান, যেমন দেখতে পাচ্ছি টিজে তুরাগ লিখেছেন যে ডাউনলোড করে ফেলুন। রিয়াদ হাসান অবশ্য করে ফেলেছেন ডাউনলোড। সো যারা যারা ডাউনলোড করেনি করে ফেলুন এবং আজকের লাস্ট ঘটনাটা আপনি শুনে ফেলুন এবং শুধুমাত্র সেটা অ্যাপেই শোনা যাবে। আবারও ফিরে আসছি একটু পরে ঘটনা নিয়ে, সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন। It's alive. ঘড়িতে সময় রাত 12:47। আমরা কিন্তু খবর পাচ্ছি যে আপনারা ডাউনলোড করছেন অ্যাপস এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার মানে শুধুমাত্র ভূত FM এর প্রতি আপনারা যে ভালোবাসা দেখাচ্ছেন, রেডিও ফুর্তির প্রতি আপনারা যে ভালোবাসাটা দেখাচ্ছেন সেটা আসলে অমূল্য আমাদের কাছে, অমূল্য। এবং আমরা সেই ভালোবাসা ধরে রাখতে চাই, আমাদের দায়িত্ব আসলে বহুগুণ বাড়িয়ে দিচ্ছেন আপনারা প্রতিনিয়ত। আপনাদের ভালোবাসার কারণে আমাদের দায়িত্ব বহুগুণ বেড়ে যাচ্ছে। আমরা জানি যে আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন, কিন্তু আমাদের এটাও সত্যি যে আমরা আরো মানে প্রতিনিয়ত আরো বেশি আপনাদের ভালোবাসা অর্জন করতে আমরা রেগুলার চেষ্টা করবো ইনশাল্লাহ, সে বিষয়ে কথা দিচ্ছি। আমরা আবারও বাবু ভাইয়ের কাছে যাচ্ছি। বাবু ভাই, হ্যাঁ নেক্সট ঘটনাটা আমরা শুনে ফেলি। আচ্ছা, নেক্সট ঘটনা হচ্ছে আপনার ময়মনসিং এর ঘটনা। এখানে আপনার জাইনুদ্দিন নামে একজন এই কাহিনীটা পাঠিয়েছেন। তো ঘটনা শুরু করি। জি প্লিজ। আচ্ছা, এই জাইনুদ্দিন সাহেব উনি থাকতেন ময়মনসিং সদরে আর কি, মেন সিটিতে থাকতেন। আচ্ছা। তো একটা সময় ওনার আর কি ওখানকার ওই মানে একটু গ্রাম এলাকা যেটা, সেখানে যাওয়া পড়ে ওনার এক রিলেটিভের বাসায়। তো উনি ওখান থেকে রওনা দেন, শহর থেকে রওনা দিয়ে মোটামুটি উনি তখন দুপুরের পরে আর কি রওনা দেন ওই সময়টা। এবং ওই যে জায়গায় উনি যাবেন সেখানে সন্ধ্যার পরে আপনার সাধারণত বাস চলাচল বন্ধ হয়ে যায় কাছাকাছি। আচ্ছা। তো উনি সন্ধ্যার পর ওই জায়গায় পৌঁছানোর পর বাস যথারীতি বাস থেকে নেমে ওটাই ছিল শেষ বাস এবং পরবর্তীতে কোনো আপনার বাস নেই। তো দেখছেন যে আশেপাশের দোকানপাট মানে সব বন্ধ হয়ে গেছে। তো উনি একটা ছোট হোটেলের মতো পান, যেটা মানে ঝাপনামায় ফেলছে একটা, সে ওখানে উনি খাওয়া দাওয়া করেন, করে একটা আপনার মিঠাই টাইপের একটা মানে মিষ্টি টাইপের ওখান থেকে কিনে উনি রওনা দেন। তো রওনা দিয়ে উনি হাঁটছেন। ওনার পথটা ছিল এরকম, ওনাকে অনেক দূর হাঁটতে হবে। হেঁটে যাওয়ার পর একটা জায়গায় একটা খালের মতো আছে, ওটা নৌকা দিয়ে পার হতে হবে, তারপর ওনাকে আবার হাঁটতে হবে অনেক দূর। তো উনি হেঁটে যাচ্ছেন। তো সাধারণত উনি খুব একটা ভয় পান না এবং উনি যেটা বলেছিলেন যে ময়মনসিং শহরটা নাকি বেশ ডেন্সড, ঘন একটা শহর। সেখানে মানে গ্রামের পরিবেশটা খুব কম, মানে অনেক বিল্ডিং বসত বাড়ি আর কি আশেপাশে, মানে শহর মানে অনেকটা দেখা যাচ্ছে যে আপনার পুরান ঢাকার মতো লাগে এরকম। আমি গিয়েছিলাম একবার, হ্যাঁ অনেকটা এরকমই। বলছিলাম ওর জন্য বললো যে আমার কাছে যেহেতু শহরের এনভায়রনমেন্টে আমি থাকি, আমার কাছে এই গ্রামের এনভায়রনমেন্টটা বেশ ভালো লাগা শুরু করলো। মানে বেশ আপনার গ্রাম্য টাইপের এনভায়রনমেন্ট, গাছপালা এবং কিছুটা গা ছমছম করা শুরু করলো। কারণ তখন নাকি আপনার আকাশে চাপটাপ ছিল না, বেশ অন্ধকার ঘুরঘুরটি। তো যাচ্ছে মূল শহর থেকে অনেকটা দূরে ছিল, বেশ দূরে চলে, মূল শহর থেকে অনেক দূরে, যে ওখানে সন্ধ্যার পর থেকে আর বাস চলে না। আচ্ছা। এবং বাস আসেও না যায়ও না আর কি, এরকম একটা অবস্থা। এবং দোকানপাটও বন্ধ হয়ে গেছে বাস স্ট্যান্ডে, ওই যে একটা হোটেল খোলা ছিল। তো এরকম অবস্থা উনি হেঁটে যাচ্ছেন। তো হঠাৎ করে দেখলো যে আকাশ আপনার ভারী হয়ে আসছে, আকাশে মানে মেঘ গুড় করতেছে এবং হালকা হালকা বৃষ্টি, ইলশে গুড়ি বৃষ্টি পড়া শুরু করছে। তো উনি হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, যেতে যেতে একটা পর্যায়ে উনি যখন যাচ্ছে তো দেখলো যে দুই পাশে হচ্ছে ক্ষেত, মানে আপনার ধান ক্ষেত টাইপের, ধান ক্ষেত বা কোনো ক্ষেত আর কি, উনি স্পেসিফিকলি বলেনি, দুই পাশে ক্ষেত। এবং ক্ষেতের ওই পাশে পানির পাশে মানে কিছু এক উবু হয়ে বসে আছে, মানুষের আকৃতি, মনে হচ্ছে যে মানুষ, বাট উবু হয়ে বসে আছে, মানে উপর হয়ে যদি কোনো মানুষ বসে থাকে। তো উনি ভাবে যে এটা কে, এটা কি কোনো মানুষ এত রাত্রে এখানে, এবং মেঘ ডাকতেছে, এবং উনি নিজে অবাক হয়েছে যে আমি তো যেতে পারবো না কোথাও, কারণ ঝমঝম করে বৃষ্টি নামলে পুরো ভিজতে হবে, কোনো উপায় নেই কোথাও যাওয়ার। তো উনি চিন্তা ভাবনা করে এবং মানুষটাকে বোঝা যাচ্ছে না, অন্ধকারে মনে হচ্ছে যে আপনার একটা কালো অবয়ব শুধু।
তো উনি এক পর্যায়ে ডাক দেয়, গলা ছিল উনি ডাক দিয়েছে যে এই কে ওখানে কে। হ্যাঁ, তো এটার কোনো মানে ওনার অ্যান্সার নাই এবং উনি হেঁটে যাচ্ছে। তো উনি হাঁটতেছে, উনি রাস্তা থেকে সরে নাই। হুম। তো এক পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে উনি যে দেখে লোকটা নাই ওখানে, এবং আরো সামনে যে দেখে আবার মানে ওনার থেকে প্রায় ধরেন কয়েকশো ফিট দূরে আবারও দেখছে খালের পাড়ে ওই লোকটাই বসা, এই একই লোক। একই লোক, মানে লোক বা একই অবয়ব। হ্যাঁ, তো আচ্ছা। উনি তখন ওনার কাছে জিনিসটা বেশ মানে ফিশি লাগছে, যেহেতু বাংলাদেশের মানুষ কিন্তু ভূত প্রেত সম্বন্ধে সবাই মোটামুটি ওয়াকিফাল, হুম। এবং যাদের ভেতরে আপনার যারা দেখবেন যে কঠোর নাস্তিক, তারাও অনেক সময় অন্ধকার রাস্তায় হাঁটতে যে ভয় পায়, যদিও তারা বলে কিছুই নেই। তো উনি মানে বেশ একটু মানে ভয় পায়, উনি যে জিনিসটা কি, এটা কি কোনো ভূত প্রেত টাইপের কিছু নাকি। তো এবং উনি তো নাস্তিক ছিলেন না, সুতরাং উনি কিছুটা দোয়া দুরুদ পড়েন। তো এরকম সময় উনি যখন নাকি একটা বাঁশঝাড়ের মতো পার হচ্ছেন, পাশ থেকে দেখে যে একজন লোক বের হয়ে আসছে ভেতর থেকে, এবং লোকটা দেখতে মানে আপনার গ্রামেরই মানুষ মনে হচ্ছে, আপনার লুঙ্গি পরা, গায়ে একটা আপনার ফতুয়ার মতো পরা, গামছা আছে গলায়, এবং সে জিজ্ঞেস করতেছে ওনাকে মানে ওই রাতের বেলায়, যে ভাইজান এই রাত্রে বেলা এত রাতে একা কই যান। তখন উনি বলতেছে যে আপনি কে। বলে যে আমি এখানেই থাকি। কই যান আপনি। বলে যে আমি বাসায় যাচ্ছি, মানে আমার অমুকের বাড়িতে যাচ্ছি, এরকম রাস্তা চিনেন। তো ওই লোক বলতেছে হ্যাঁ অমুক চিনি তো, অমুক জায়গায় এই সেই হ্যান। বলে আপনি এত দূর বাসা, আপনি চিনুন ওনাকে। বলে হ্যাঁ চিনি ওনাকে। যদিও উনি জানে যে ওনার রিলেটিভের কিন্তু আপনার নাই কোনো, মানে এত পরিচিতি কোনো মানুষ না আর কি। ওই ভিলেজে হয়তো কেউ চিনতে পারে, গ্রামের একদম নিকট আশেপাশে, এবং গ্রামটা তখনও প্রায় অনেক ক্রোশ দূর আর কি, মানে এখনকার হিসাবে যদি বলি আপনার হয়তো দেখা যাবে তখনও 20 মাইলের মতো দূরে জায়গাটা। কিন্তু মানে এই লোক বলতেছে সে চিনে, এবং সে দেখা যাচ্ছে যে একদম ওই যার আত্মীয়র বাবা দাদার নাম শুদ্ধ বলে দিচ্ছে। তো না অমুকের ছেলে অমুকের ছেলে। তখন বলতেছে ও আচ্ছা আচ্ছা। তো বলে আমিও তো ওদিকে যেতেছি, চলেন আপনাকে এগিয়ে দিই। তো উনি ওই লোকের সাথেই হাঁটতে থাকেন। তো যখন হাঁটতেছে, তো উনি কিছু দূর যাওয়ার পর দেখছে তখন আর ওই খালের পাশ থেকে না, দেখতেছে রাস্তার সামনে ওখানে গাছ ছিল একটা, বেশ মানে রাস্তাটা বিশাল মোড় নিচ্ছে, এবং ওখানে বিশাল একটা ঝাঁকড়া গাছ, ইট মানে হয়তো মানে কোন একটা ঝাঁকড়া বিশাল গাছ আর কি। তো ওই গাছের নিচে দেখতেছে সেই ওই কালো জিনিসটাই উবু হয়ে একইভাবে বসে আছে, এবং উনি দেখে যে আস্তে আস্তে ক্রল করে, যেমন আপনার মানে আছে না মানুষ যে ছেঁচড়ায় ছেঁচড়ায় যদি একটু সামনে যায়, মাটিতে ছেঁচড়ে ছেঁচড়ে সামনে যায়, তো দেখছে যে ওই জিনিসটা ছেঁচড়ায় ছেঁচড়ায় ঠিক রাস্তার মাঝখানে এসে বসছে। তো উনি দেখে একটু থতমত খাইছে। তো উনি ওই লোকটার দিকে তাকানোর আগেই ওই পাশের লোকটা ওনাকে হাত দিয়ে দাঁড়া করায় দিছে, মানে এক হাত দিয়ে ওনাকে থামাই দিছে। ওই লোকটা। ওই পাশের লোকটা হুম, হুম, হুম। বলছে আপনি দাঁড়ান। তো বলছে কেন। বলে আপনি দাঁড়ান। দাঁড়াইতে বলে ওই লোকটা ওনাকে রেখে সামনের দিকে হেঁটে গেছে, এবং ওই লোকটা যখন সামনে গেছে তখন দেখে যে ওই জিনিসটা খুব দ্রুত, মানে জাস্ট লাইক আপনার একটা বিড়াল যেরকম দৌড় দেয়, ঠিক জাস্ট লাইক দৌড় দিয়ে সে ঝোপের মধ্যে চলে গেল, হুম। এবং মানে ওইটার কোনো হদিস নেই। তারপর ওই লোকটা ওখান থেকে ওনাকে হাত দিয়ে ডাকলো, উনি আবার ওই ডিস্টেন্সটা অতিক্রম করলো, তারপর দুজনে হাঁটতেছে, এবং হাঁটতেছে ওনারা দুইজন অনেক দূর যাচ্ছে, এবং দেখে যে একসময় উনি ফিল করতেছে যে ওনার পাশের যে এই যে আপনার গাছপালাগুলো আছে, এগুলোর মধ্যে সরসর করে কি জানি যাচ্ছে, সরসর করে কি জানি যাচ্ছে, এবং উনি ওই ফিল করে যে মনে হচ্ছে কোনো কিছু লিভিং কিছু একটা ওখান দিয়ে আপনার পাস করতেছে ওনার পাশ দিয়ে, এবং উনি কিন্তু ভয় ওনার গায়ের লোম দাঁড়ায় যাচ্ছে, তো মানে হি স্টার্টেড টু গেট স্কেয়ার্ড, এবং হালকা বৃষ্টি পড়তেছে এই সময়। তো ওনার এর মধ্যে উনি ভয়ও পাচ্ছে এবং ঘামও বেরোচ্ছে ওনার। তো পাশের লোকটা ওনাকে বলে তখন যে আপনি কি ভয় পাচ্ছেন। তখন উনি বলে যে হ্যাঁ ভয় তো পাচ্ছি, এটা কি ঘটতেছে, এই যে আশেপাশে যে আসে সামনেও দেখছি, এটা কি, আপনারা কি গ্রামে এরকম প্রায় দেখেন। তখন বলছে ভয় পাবেন না, আমি আছি আপনার সাথে। তা আপনি থাকলে কি, আপনি থাকলে আমি ভয় পাবো না, আপনি কি, আপনিও তো মানুষ আমার মতো। মানে আমি মানুষ, আপনি কেমনে জানলেন। খুবই ভালো কোশ্চেন। হ্যাঁ, এবং এটা বলার সাথে সাথে নাকি ওনার পুরা শরীরের মানে বলছে ঘাড়ের লোম পর্যন্ত ওনার দাঁড়ায় গেছে আর কি, মানে হেভি গুজবাম্প হয়েছে ওনার একটা। তখন নাকি উনি বলতে আপনি কি বলতে চাচ্ছেন, আপনি আমার সাথে মস্কারি করেন। বলে আমি আপনার সাথে মস্কারি করি না, আপনি চলেন, আপনাকে খাল পার করে দিয়ে আসবো, আপনি আমার সাথে চলেন। তারপর লোকটা যেটা করে ওনাকে সাথে সাথে যায়, এবং উনি প্রচন্ড ভয় পেতে থাকে লোকটাকে। লোকটা ওনার সাথে একটু পরে যায়, বলে কি ভাই ভয় পেন না, ভয় পেন না, আপনাকে ভয় দেখানোর জন্য আমি আসিনি, আপনাকে আমি খাল পার করে দিতে আসছি। তো লোকটা ওনাকে হাঁটায় হাঁটায় নিয়ে যায় খালের কাছে। খালের কাছে ওই রাতে কোনো নৌকা নাই। তখন লোকটা দাঁড়ায় তাকে বলতেছে যে এই খালটা যদি আপনি পার না হন, আমি যদি না থাকি, আপনি কেমনে পার হবেন, এখানে কিন্তু কোনো মাঝি নেই। তখন সে বলছে আমি কিভাবে পার হবো, আসলে কিভাবে পার হবো, আপনি দাঁড়ান। তারপর দেখলো যে ওই লোকটা হেঁটে চলে গেল ওই সাইডে, যখন বাঁকের ওই পাশ থেকে সে হাত দিয়ে দড়ি টেনে একটা ছোট ডিঙি নৌকা নিয়ে আসছে, টেনে টেনে নিয়ে আসছে পানি দিয়ে।
এনে ওনাকে বললো যে আপনি ডিঙি নৌকা উঠেন, আপনি এটা বেয়ে নদী পার হবেন, আমি এই পাশে দাঁড়ায় আছি। তো বলে কেন আপনি উঠবেন না, আপনি যাবেন না? আমি পানি পার হইতে পারি না, আমার পানি পার হওয়ার ক্ষমতা নেই। আপনি পানি পার হন, বাট আমি এখানে আছি। আপনার এখানে কিছু আজে বাজে জিনিস আছে, সে যদি আপনাকে ক্ষতি না করে এর জন্য আমি এখানে দাঁড়ায় আছি, আপনি যান। তো ভয় পায় এবং ভয় পায় উনি নৌকায় উঠে, কিন্তু ওনার আর গতি নেই কোনো। করানো নাই না। এই জায়গায়, হ্যাঁ। এবং এর মধ্যে নাকি হ্যাভি রেইনফল, বৃষ্টি পড়া শুরু হয়েছে, পানিতে বৃষ্টি পড়তেছে, মানে খুব বেশ ভয়ঙ্কর অবস্থা, মেঘ ডাকতেছে, বজ্রপাত পড়তেছে। তো উনি তখন ওই নৌকা নিয়ে উনি বাওয়া শুরু করে, এবং বেয়ে বেয়ে যখন নদীর মধ্যে যাচ্ছে, উনি যেটা আশ্চর্য জিনিস দেখে, যতবার বাজ পড়তেছে, আলো পড়তেছে, উনি পাশের লোকটাকে দেখতেছে না, নাই কেউ নাই। এবং যতবার বাজ শেষ হচ্ছে ওই লোকটা ওখানে দাঁড়ানো, এবং লোকটা চেহারা উনি বসে অতি প্রাকৃত কিছুই না, সাধারণ একজন মানুষ। মোচ আছে যতবার, উনি নর্মালি তাকে খেয়াল করছে, তার মোচ আছে, অন্ধকারে এটা বুঝতেছে উনি। রাস্তার ওই পারে উনি গেছে, নৌকাটা রাখছে, রেখে উনি হাত দেখাইছে, ওই লোকটা ওই পাশ থেকে হাত দেখায়, তারপর উনি চলে গেছে, আর দেখতেছে না লোকটা। তারপর উনি হেঁটে হেঁটে একসময় ওই আত্মীয়র বাসা পৌঁছায়, এবং ওনার রাতের বেলা খুব জ্বর আসে। পরদিন উনি ওখানে থেকে গোসল টোসল করে এবং দোয়া পড়ে। তো ওনাকে ওই গ্রামের মানুষরা বলে যে আপনি বেঁচে গেছেন, ওখানে কোনো ভালো দিন ছিল ওই এলাকায় যে নাকি আপনাকে সাহায্য করছে। খারাপ জিনিসও আছে, আছে গ্রাম দেশে, বিশেষ করে বলছে আমাদের এই ময়মনসিংহ এর এইসব এলাকায়। এইরকম কাহিনীকে আরো শুনছি আমি রাসেল ভাই, এই ময়মনসিংহ এর পাহাড়ি অঞ্চলের সম্পর্কে আমার বন্ধুর কাছ থেকে শুনছি। হ্যাঁ, এরকম এই পাহাড়ি অঞ্চল সম্পর্কে হ্যাঁ। আমিও বেশ কিছু। তো সে বলছে, আমার বন্ধু আমাকে বলছিল, ওর বোনরা দেখছিল যে ওরা সন্ধ্যার সময় আসতেছিল, হঠাৎ করে একটা আপনার এই ভ্যান গাড়ি টাইপের একটা কিছুতে আসতেছিল। তো ভ্যান গাড়িওয়ালা দাঁড়ায় গেছে, দাঁড়ায় যে দেখে বিশাল বিশাল পাহাড়ের মতো কোনো কিছু মুভ করে এই পাশ থেকে রাস্তার ওই পারে গেল। এটা ওর আমার বন্ধুর চোখের সামনে ঘটেছে। এটা কিন্তু ময়মনসিংহ এলাকা তো না। তো এই জন্যই বললাম যে ওইখানে নাকি গ্রামীণ এলাকায় তো অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার ঘটে। এর জন্য ওনার ঘটনাটা আমার কাছে মোটেই মনে হয়নি অতিরঞ্জিত, কারণ গ্রাম সম্পর্কে এরকম অনেক কাহিনী আমি শুনেছি। গ্রামের কতটুকু আমরা আসলে কিভাবে জানি সেটাই। তো যাই হোক বাবু, আপনি কিন্তু আবার আমরা আপনার কাছে ফিরে আসবো। আমরা একটু আরিফিন ভাইয়ের কাছে যাচ্ছি, এবং আপনি জাস্ট কিছুক্ষণ পর আমরা আবারও আরিফ বাবুর কাছে ফিরে আসবো। এবং সেই সাথে আমার কিছু SMS পড়তে হবে, এবং SMS পড়তে হবে। আমি দেখতে পাচ্ছি যেখানে সুমন খুলনা থেকে আমাদের SMS করেছেন, এবং তারা দুজন লাইট অফ করে দিয়ে ভূত FM শুনছেন এবং ব্যাপক লাগছে তাই লিখেছেন। এছাড়াও আমাদেরকে অনেকে, আচ্ছা আমাদেরকে কে লিখেন এটা যে আচ্ছা স্পেশাল গল্প কিভাবে শুনবো। আচ্ছা স্পেশাল যে গল্পটা সেটা শুনতে হলে অ্যাপটা ডাউনলোড করে ফেলতে হবে। এটা হচ্ছে সবচেয়ে একমাত্র রিকোয়ারমেন্ট। মাহফুজ গুলশান 1 থেকে লিখেছেন যে নাইস অ্যাপ অ্যান্ড ইটস ভেরি ইউজার ফ্রেন্ডলি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক ট্রাই করেছি অ্যান্ড ফাইনালি ইটস হিয়ার, এবং আপনারাও যে প্রশংসা করছেন, এখন মনে হচ্ছে যে বিশেষ করে যারা যারা পেছনে ছিলেন প্রত্যেকের কষ্ট সার্থক হয়েছে। এবং শুধুমাত্র ইউজার ফ্রেন্ডলি তাই না, খুব অ্যাট্রাকটিভ কিন্তু, তাই না? আমার কাছে তাই মনে হয়েছে, একটা কুলনেস রয়েছে পুরো জিনিসটার মধ্যে। অলরাইট, আমরা দেখতে পাচ্ছি যে সোহেল আমাদের লিখেছেন যে ভূত FM শুনছি, হেভি লাগছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেকে SMS করছেন। মনি আমাদের লিখেছেন আই লাভ ভূত FM। আমাদেরকে সালমা চিরাং থেকে লিখেছেন যে আসলেই সত্যি। রিয়াদ আমাদের উত্তর থেকে লিখেছেন যে ফোনে স্পেস ছিল না, বাট অন্য অ্যাপস ডিলিট করে ভূত FM অ্যাপ ডাউনলোড করলাম। আসলে বললাম যে আপনারা সবসময় আমাদেরকে এরকম কি বলবো যে ঋণী করে ফেলেন আসলে সবসময়। ঋণী কোনো মেয়ের নাম না, আমি আসলে ঋণী আপনাদের কাছে। ওকে, তুনা আমাদের কাছে SMS করেছেন, এবং তুনা SMS করে বলেছেন যে ভূত FM। আচ্ছা আচ্ছা, আমাদেরকে মোনায়েম SMS করেছেন নাইস অ্যাপ অ্যান্ড ইটস ভেরি অ্যাট্রাকটিভ। আমাদেরকে লিয়া SMS করেছেন, এছাড়াও SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই। এবং আমি ভূত FM এর প্রেমে পড়েছি লিখেছেন জিহাদ কেরানীগঞ্জ থেকে। শাওন খুলনা থেকে আমাদের SMS করেছেন আই হ্যাভ ডাউনলোডেড দ্য ফুর্তি অ্যাপ। এবং তিনি SMS তিনি বলছেন যে অ্যান্ড আই রিড ইন ক্লাস 5। Oh my God! আচ্ছা, তার this is not your handset, right? আমার মনে হয় যে বাসার না, আপনারও হতে পারে, ডেফিনেটলি অবশ্যই হতে পারে। আচ্ছা, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই এখানে করেছেন, এবং বলছেন যে ঐশী আমাদের লিখেছেন ভাই অ্যাপটা ডাউনলোড করছি, এবং তিনি লাস্টে বলছেন ইয়েস। হ্যাঁ, সেটাই আমার কাছে মনে হচ্ছে সবাই অনেক বেশি এক্সাইটেড। তন্ময় আমাদের বেলি রোড থেকে SMS করেছেন না, হ্যাঁ বেলি রোড থেকে SMS করেছেন অ্যাপটা ডাউনলোড করলাম মাত্র, এবং
আমাদেরকে তারপরে লিখেছে যে বাবু ভাই ফরেন স্টোরি বলেন। আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি তিশা মধুবাগ থেকে এসএমএস করেছেন, আরিফিন ভাই ইজ দ্য বেস্ট অ্যান্ড হিজ ভয়েস ইজ টু গুড। ওকে, আরিফিন ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাকে থ্যাঙ্কস জানাচ্ছি। কিছুক্ষণ পর মধ্যে আরিফিন ভাই আপনাদের সাথে ঘটনাটা নিয়ে আসবেন। আমাদেরকে মামুনা এসএমএস করেছেন এবং কাহিনীগুলো জোস হয়েছে, অ্যাপটা ডাউনলোড করছেন এবং ফুর্তি ফুর্তি লাগছে এখন তার কাছে। সো অ্যাপ নিয়ে অনেক 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 এসএমএস পাচ্ছি আমরা এবং সবাই অ্যাপ নিয়ে এখন খুব ব্যস্ত। ভূত এফএম শুনছেন, হাত চলছে, অ্যাপ ডাউনলোড হচ্ছে। সো কারণ একটা জিনিস, সেটা হচ্ছে আর মাত্র 1টি ঘন্টা আছে, তারপরেই যে এক্সট্রা যে আওয়ারটা চলবে, মানে এক্সট্রা যে মিনিটস গুলো চলবে, সেগুলো শুধুমাত্র শোনা যাবে সেই ফুর্তি অ্যাপে। সো আগ্রহ থাকারই কারণ এবং আগ্রহ থাকবে, এটাই খুব স্বাভাবিক। আমরা চলেছি আরিফিন ভাইয়ের কাছে। আপনারা যে অ্যাপের সাথে সাথে বলছেন বিদেশি একটা স্টোরি, তো আমরা বিদেশি স্টোরিতে যাই না, যেহেতু সমস্ত পৃথিবীর মানুষ আরো একবার জানিয়ে দেই, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.1 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 1:02 এই মুহূর্তে এবং আমি সাথে আছি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। পৃথিবীর যে প্রান্তে আপনি থাকুন না কেন, আপনাকে ভূত এফএমে জানাচ্ছি স্বাগতম। হাই লিসনার্স, অনেক প্রশংসা কিন্তু পাচ্ছি আপনার, এটা হচ্ছে সবচেয়ে। থ্যাংক ইউ লিসনার্সদের, অনেক থ্যাঙ্কস। অনেকদিন পরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো রিসেন্টলি আমি একটা কনফারেন্সের কাজে এবং কিছু ট্রেনিং এর কাজে হংকং এ ছিলাম বেশ কিছুদিন। তো হংকং এ থাকাকালীন ট্রেনিং এর সময়টা আমাকে খুব ভোরবেলা আমাদের মংককে যে হেড অফিস ছিল ওখানে যেতে হতো। তো আমাদের দুটো হেড অফিস লাইক 10 to 15 মিনিটস এর ওয়াকিং ডিস্টেন্সে আছে। তো এই ওয়াকিং ডিস্টেন্স গুলা হংকং এ আবার মানে মেইন শহর থেকে জাস্ট উপরে ফার্স্ট ফ্লোর বলে এটাকে, ফার্স্ট ফ্লোরে একটা ওয়াকওয়ে করে দেওয়া আছে, যারা মানে পুরো শহরটাই আপনি চাইলে ওই ওয়াকওয়ে দিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন বিল্ডিং, বড় বড় বিল্ডিং গুলোর সাথে কানেক্টেড থাকে। তো যেটা হতো যে বিকাল পর্যন্ত ট্রেনিং শেষ করে আমাকে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যেতে হতো, একটা হেড অফিস থেকে আরেকটা হেড অফিসে যেতে হতো। তো যাওয়ার মাঝখানে পুরো ওয়াকওয়েটা আবার গ্লাস দিয়ে ঘেরা উপর থেকে, তো নিচে দেখা যেত খুব সুন্দর ল্যান্ডস্কেপিং করা থাকে, বাগান করা থাকে। তো একটা জায়গায় ক্রস করার সময় আমার সাথে আমার একজন কলিগ থাকতো, আর ওখানকার যে অ্যাডমিন অফিসার যিনি ছিলেন ক্যারেন, উনি থাকতেন। আমরা তিনজন হেঁটে হেঁটে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যেতাম। তো আমি প্রায় প্রতিদিনই ভোরবেলাও আসার সময় খেয়াল করতাম জিনিসটা, আবার সন্ধ্যার সময় ক্রস করার সময় খেয়াল করতাম যে ওই বাগানের মধ্যে কিছু লোক, তারা অর্ধ উলঙ্গ, বিভিন্ন বয়সী, কেউ মাঝ বয়সী, কেউ অনেক বয়স্ক বৃদ্ধ, তারা ওখানে ওই বাগানের মধ্যে বিভিন্ন জায়গায় স্ট্যাচু হয়ে কেউ দাঁড়িয়ে আছে, কেউ বাঁকা হয়ে আছে, ইয়োগিক স্টাইলে আর কি। তো আমি একদিন হাঁটতে হাঁটতে ক্যারেনকে জিজ্ঞেস করি যে ক্যারেন, ব্যাপারটা কি, ওরা প্রতিদিনই দেখতেছি ওরা এইভাবে দাঁড়ায় থাকে, ওরা আসলে বেসিক্যালি কি করে? তো ক্যারেন আমাকে যেটা বলে সংক্ষেপে সেটা হচ্ছে এরকম যে এটা একটা টাইপ অফ লাইফ সায়েন্স, ওরা লাইফ সায়েন্স বলে, আসলে এটা একটা লাইফ আর্ট। এটা হচ্ছে, এটা কেউ 2 ঘন্টা করে, এটাকে কিয়ক বলে, হংকং ল্যাঙ্গুয়েজ এটাকে কিয়ক বলে। তো এটা হচ্ছে আপনার কেউ 2 ঘন্টা করে, কেউ 6 ঘন্টা করে, কেউ 8 ঘন্টা করে, কেউ আবার 24 ঘন্টাই করে। যখন আমি শুনলাম 24 ঘন্টা এটা করে, তখন আমি কারেন্টকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করি যে ওরা খাওয়া দাওয়া করে কিভাবে বা আদার্স যেসব নেসেসিটিস থাকে। বললো যে দেখো 24 ঘন্টা যারা করে তাদের 24 ঘন্টা করে এরকম লোক খুব রেয়ার, হংকং এ খুব রেয়ার, 2-3 জন আছে, তারা খুব ফেমাস, হংকং এ খুবই ফেমাস। এবং এটা বেসিক্যালি এই প্র্যাকটিসটা এসছে হচ্ছে তিব্বতের লামা থেকে। তিব্বতে যেটা হতো যে লামাতে বহুদিন পর্যন্ত মানুষের অ্যাক্সেস বন্ধ ছিল, তো তিব্বতের মঙ্করা এটা প্র্যাকটিস করতেন, ওখান থেকে এটা চাইনিজ রাইট মঙ্কদের প্র্যাকটিস, এবং তিব্বতে এটা খুব ফেমাস একটা প্র্যাকটিস ছিল। তো এটা ওখান থেকে আসে এবং চায়নাতে কিছু কিছু অ্যারেনাতে এটা খুবই ফেমাস একটা প্র্যাকটিস, এটা একটা লাইফ আর্ট। এটা করে তারা বিশ্বাস করে যে তারা সুপার ন্যাচারালি একটা স্পিরিচুয়ালি একটা সার্টিন লেভেলে চলে যায়, তারা তখন আর এই দুনিয়াতে এক্সিস্ট করে না। তো এরকম আমি আসা যাওয়ার পথে প্রতিদিনই খেয়াল করতাম যে 2 বারই প্রতিদিনই খেয়াল করতাম যে এরকম কেউ না কেউ ওখানে এক্সারসাইজ করছে। আরো কিছু দূর যাওয়ার পরে দেখতাম যে একটা জায়গায় অনেক পাখি ছিল, ভালো মতো যখন খেয়াল করি দেখলাম যে সবই হচ্ছে দাঁড় কাক, মানে আমি উপর থেকে দেখি তো খুব ছোট দেখা যায়, ভালো মতো যখন একদিন দাঁড়িয়ে দেখলাম দেখি যে সবগুলাই দাঁড় কাক, রেভেন।
তো আমি আবার ক্যারেনকে যখন জিজ্ঞেস করি, ক্যারেন আমাকে বলে যে দেখো, মানে আমি একটা জিনিস খেয়াল করি যে আমি ঠিক যতটুকু জানতে চাই ক্যারেন আমাকে এর বেশি কিছু ততটুকু বলে না, বলে। ঠিক ততটুকুই রিপ্লাই করে। ওই দিন যেমন প্রথম আমি যখন জানতে চাই, সে আমাকে দাঁড় কাক নিয়ে কিছুই বলেনি। পরে আমাকে ও বলে যে কিয়কের সাথে দাঁড় কাকের একটা সম্পর্ক আছে, তুমি সেদিন জানতে চাচ্ছিলা যে কেউ 24 ঘন্টা কিভাবে করে। তো ওরা যেটা করে যে তখন আমাকে বলল যে এখানে একজন বৃদ্ধ আছে, ও মানে প্রতিদিন যেহেতু আমি ওকে কোয়েশ্চেন করছি পরপর, তো আমাকে বলে তুমি যদি খুব কিউরিয়াস হও আমি তোমাকে একটা জিনিস দেখাতে পারি, কিন্তু তোমাকে সেটা অনেক রাতে আসতে হবে, মাঝরাতে যদি তুমি আসতে পারো আই ক্যান শো ইউ। তো আমি বলি যে না, আমার ওটা দেখার ইচ্ছা নেই, তুমি আমাকে জাস্ট বলো কি হয়, ঘটনাটা বলো। তো ও বলে যে তুমি যদি মাঝরাতের দিকে আসো দেখবা যে সে একজন বৃদ্ধের নাম বলে, নামটা আমার এখন আর মনে নেই, চাইনিজ নাম। তো বলে যে সে এই প্র্যাকটিসটা করে 24 ঘন্টা, সে একজন লামা। তো সে অরিজিন হচ্ছে তিব্বতের। তো সে যেটা করে, সে মাঝরাতে তুমি যদি আসো, ঠিক সে যেই জায়গায় সারাদিন থাকে, মানে ওরা হয় কি, মানে খুব পিকুলিয়ার ভাবে দাঁড়িয়ে থাকে, পিঠ টিট বাঁকা করে, এমন ভাবে তারা মাথা বাঁকা করে দাঁড়িয়ে থাকে, মানে আমি দেখেই বুঝতে পারছি এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এটা সম্ভব না, এত শরীর বাঁকানো সম্ভব না। তো ও বলে যে মাঝরাতের দিকে তুমি আসলে দেখবা যে কিছু দাঁড় কাক একটা নির্দিষ্ট ডিস্টেন্সে একটা মার্ক ক্রিয়েট করে থাকে, ও যেখানে প্র্যাকটিস করে ঠিক ওই জায়গাটায়, এবং তুমি যদি আসো আমি তোমাকে এই ওয়াকওয়েতে এনেই দেখাতে পারবো। তো আমি বলি আচ্ছা ঠিক আছে, এটা চিন্তা করে দেখা যাবে যদি কখনো আসি, আমি তো আছি এখানে। তো যেটা হয়, সন্ধ্যার সময় একদিন এরকম মিটিং শেষ করে আমরা, রাত হয়ে যায়, মানে লাস্ট দিন যেদিন রাত হয়ে যায়, ফেরার পথে আবার ওয়াকওয়ে দিয়ে নেমে এসে আমাদেরকে মেট্রোর জন্য নিচে চলে যেতে হবে। ফিরে আসার সময় দেখলাম, মানে প্রথম দিন সেদিন একদিন সে আমাকে সেই বৃদ্ধটাকে দেখায় যে এই সেই লোক, তুমি জাস্ট দেখো। তো আমি দেখি যে লোকটা অনেক বয়স্ক, মানে চামড়া টামড়া কুচকানো, মুখটাও বেশ অদ্ভুত। বেশ কাছে থেকে মাঝখানে জাস্ট একটা গ্লাস, আমি তাকে দেখতে পাই, সে ওইভাবে বাঁকানো ভঙ্গিতে কিয়ক করছে, দাঁড়িয়ে আছে। তো আমরা যখন রাত্রেবেলা যখন ব্যাক করছি, আমি আর দেখলাম আর ওই লোকটা নেই। ওখানে দেখলাম যে কিছু দাঁড় কাক বসে আছে। তো আমি হেঁটে চলে আসছি, ক্যারেন আমাকে তখন বললো তুমি ভালো মতো খেয়াল করো, দাঁড় কাকগুলো কিভাবে বসে আছে একটু খেয়াল করো। আমি দেখলাম মাঝখানে একটা দাঁড় কাক, তার 3 দিকে একটা ট্রায়াঙ্গেল করে 3টা, আর একটু বড় ট্রায়াঙ্গেল করে আরো 3টা, এই 7টা দাঁড় কাক। তো আমাকে বললে এবার তুমি প্রত্যেকটা দাঁড় কাক জাস্ট মনে মনে কানেক্ট করো। তো আমি জাস্ট কানেক্ট করলাম, কানেক্ট করার পরে দেখি একটা স্টার শেপের মতো হয়। বললো যদি মনে মনে চিন্তা করো কি পাও। তো বললো যে ব্যাস এতটুকুই, বাকিটা তুমি পরে আমি তোমাকে বলবো। পরে ওর কাছে যেটা জানতে পারি যে তিব্বতের লামাদের একটা প্র্যাকটিস ছিল, সেটা হচ্ছে ওরা প্রতি অমাবস্যার রাতে, এটা নাকি তারা এখনো করে, 98 পর্যন্ত তিব্বতে কিন্তু লামাদের ওখানে অ্যাক্সেস বন্ধ ছিল, ওয়ার্ল্ডের কেউ ওখানে যেতে পারতো না, ভিসা হতো না। 98 পরে যখন ভেরি রিসেন্টলি তাদের অ্যাক্সেস গুলা করা হয়েছে। তো ওরা যেটা করতো, অমাবস্যার রাতে একটা ভ্যালি আছে ওখানে, ডেথ ভ্যালি বলে ফরেনাররা, ওদের ওখানকার একটা লোকাল নাম আছে। তো ওই ডেথ ভ্যালিতে গিয়ে দুটো পাহাড় এসে ওখানে মিশেছে, ওই ডেথ ভ্যালিতে গিয়ে ওরা একটা বিশাল স্টার ক্রিয়েট করে বসে, এবং ওখানে মাঝখানে ওরা আগুন ধরায়। মানে এটা হচ্ছে বিশাল ভ্যালি, মানে হচ্ছে 2 পাহাড় যেখানে মিশে বিশাল করে তারা আগুন ধরায়, অনেক উঁচু পর্যন্ত ওই আগুনের তাপ ওঠে। এবং অমাবস্যার রাতে, প্রতি অমাবস্যার রাতে ঠিক মাঝরাতে ওই সময়টায় হাজার হাজার লাখ লাখ দাঁড় কাক ওই আগুনে আকাশ থেকে এসে ঝাঁপ দেয়, এবং ঝাঁপ দেওয়ার পরে ভোর পর্যন্ত তারা ওখানে মন্ত্র পড়ে, তারা কিছু ব্ল্যাক আর্টস করে, আমরা যদি বলি আমাদের ভাষায় কিছু ব্ল্যাক আর্টস করে, করার পরে ভোর পর্যন্ত তারা ওয়েট করে, ওখানে হাজার 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 দাঁড় কাক ওই আগুনে ঝাঁপ দেয়, এবং সেগুলো তারা কালেক্ট করে নিয়ে এরপরে হিমাগারে রেখে দেয়, এবং তারা বাকি একটা বছর ওগুলো তাদের খাদ্য হিসেবে ইউজ করে। এই প্র্যাকটিসটা শোনার পর আমি বললাম যে এখনো কি এই প্র্যাকটিসটা চলছে? বলছে হ্যাঁ, এখনো লামারা এই প্র্যাকটিসটা করে, এবং কিয়ক তিব্বতে খুব ফেমাস একটা প্র্যাকটিস। আমি খুব অবাক হলাম যে যেই ভদ্রলোককে আমাকে দেখিয়েছে, এরকম আরো 2-3 জন আছে যারা কিনা 24 আওয়ার্স 365 ডেজ 24x7 এই কিয়কের মধ্যে থাকে, এবং তাদের মানে অদ্ভুত একটা ব্যাপার। আমি যে আমার একদমই এটা সম্পর্কে কোনো ধারণা ছিল না, অনেক নতুন কিছু জানলাম। থ্যাংক ইউ আরফিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
এবং আপনি বলেছিলেন তিনটা ঘটনা এবং তিনটা ঘটনা আসলে খুব চমৎকার হচ্ছে এবং আপনি তার রিপ্লাই দেখতে পাচ্ছেন Thank অনেকে you. অনেকে বলছেন এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আপনার খুব স্পেশাল ডে, তারপরে আপনি কষ্ট করে আমাদের এখানে এসেছেন এবং ঘটনা শেয়ার করলেন এবং নিশ্চয়ই বাসা থেকে মানে সেই সুবিধাটা ছিল বলে Right. আপনার- না, আমি সেটা আগেই বলেছি রাসেল ভাই যে আমার হ্যাঁ। ওয়াইফ তার যে ডেডিকেশন ভূত এফএম এর প্রতি, Right. তার মতো শ্রোতা থাকলে ভূত এফএম উত্তরোত্তর ইজ মাচ টু ডেডিকেটেড। রাইট এবং হ্যাঁ তার জীবনেও মানে ভাবি জীবনে আছে একটা স্পেশাল ডে এবং স্পেশাল ডেতেও আপনি এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এবং থ্যাংক ইউ ভেরি মাচ ভাবি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সামনের জীবন অনেক সুন্দর হোক এবং এই একটা চমৎকার মানে জন্মদিন একটা অনেক বেশি চমৎকার কাটুক এবং জন্মদিনের মতো প্রতিটা দিন অনেক বেশি আনন্দের হোক সেই প্রার্থনাই করি। Thank you, রাসেল ভাই। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি এখন চলে যাব আরো একজন অতিথির কাছে যিনি এসেছেন নরসিংদী থেকে। না নরসিংদী না, আমি বারবার নরসিংদী বলছি। আপনার নামটা একটু প্লিজ বলুন, আপনি কোথা থেকে এসেছেন? ব্রাহ্মণবাড়িয়া, রাইট? হ্যালো লিজেনার্স, আসসালামু আলাইকুম। আমি ব্রাহ্মণবাড়িয়া, আমি বর্তমানে এখন মধ্যপাড়ায় থাকি। আমার সাথে যে ঘটনাটা হয়েছিল এটা ব্রাহ্মণবাড়িয়ার। এখন আপনি এখন ব্রাহ্মণবাড়িয়া তাহলে আপনি আর থাকেন না, এখন না, ঢাকায় চলে আমি এখন এসেছেন। বর্তমানে মধ্যপাড়ায় থাকি। আর যখন আমার ঘটনাটা আপনি হয়েছিল ঢাকা এসেছেন কতদিন আগে? 4 বছর হয়েছে। 4 বছর হয়েছে। জি। ওকে। তো আমার ঘটনাটা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পানসারামপুর থানা, আমার শ্বশুর বাড়িতে। আর আমি পান্না বলছি। তো ঘটনাটা যখন হয় সেটা 2011 সালের ঘটনা। আমার বড় মেয়ে চৈতি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিল তখন এই ঘটনা হচ্ছিল। তো আমার বড় মেয়ে চৈতি যখন এসএসসি পরীক্ষা দেয় তখনকার ঘটনা আমি বলছি। তা ঘটনাটা বলার আগে আমি আমার বাড়ির ডিটেলসটা আপনাদেরকে জানাচ্ছি। আমার শ্বশুর বাড়ি বিশাল একটা বড় বাড়ি, চতুর্দিক দিয়ে ওয়াল করা ঘেরাও বাড়ি। তার বাড়িতে ঢুকার আগে যে গেটটার পরে বিশাল একটা উঠান, উঠানের পাশেই মাঝখানে 3টা বড় বড় বড়ি গাছ ছিল আর তারই সামনে আমার ঘরটা। তো আমার মেয়ে যখন পরীক্ষা দেয় তখন ও বেশি রাত জেগে পড়তো না, এই 9টা 9:30 পরে ঘুমিয়ে যেত। আর 3টা কি 3:30, এসএসসি পরীক্ষা। হ্যাঁ এসএসসি পরীক্ষা। তো রাত্রে 3টা কি 3:30 করে জাগাই দিলে ও পড়তো। তো ওর আব্বু আবার ঢাকায় থাকতো, তো মেয়ের পরীক্ষা দেখার জন্য প্রায় যেত বাসায়। তো একদিন আমি ওকে জ্যোতিকে যখন জাগাই দিই, ওর আব্বু উঠে তারপরে বাথরুমে যায়। বাথরুমে যাওয়ার পর আমাকে উঠান থেকে দাঁড়ায় থেকে ডাকতেছে যে দেখা যায় তোমার উঠানের কি অবস্থা। তো আমি যাইলাম, যাই দিকে যে উঠান একদম হলুদ হয়ে আছে। মানে আমি অনেক অবাক হইলাম যে তখনকার বড়ই দিন ছিল আর আমার গাছ থেকে উঠানে বড়ই পরে অনেক হলুদ হয়ে আছে। যে এত বড়ি কোথায় থেকে আসলে আমি নিজেও জানি না। আর বড়িগুলা দেখে আমি খুবই আনন্দিত হই। তো ওই দিন আমি 5 থেকে 7 কেজির মতো বড়ি কুড়াই আর আমার কাছে খুবই আনন্দ লাগে। আর ওই দিন থেকে আমার বড়ি কুড়ানোর প্রতি একটা নেশা এসে যায়, আমি যা কখনো করি নাই। তারপরে ওর আব্বু যথারীতি পরের দিন ঢাকায় চলে আসে আর আমি ওকে সবসময় নিয়মিত ভাবে 3টা 3:30টার মধ্যে জাগাই দিই। আর ওরে জাগাই দিয়ে আমি একাই যাই উঠানে বড়ি কুড়াইতে, কারণ আমার একটা নেশা জায়গা গেছে যে আমার বড়ি কুড়াতে হবে। তখন এমন করে আমি প্রতিদিন প্রায় এইটা একা একা করছি। করার পর একদিন হলো কি 3-4 দিন পরে দেখতে পাচ্ছি যে আমি বড়ি কুড়াচ্ছি এর মাঝে আমার 2 বছরের ছেলে আলফি, ওর শরীরে কিছুই নাই, পরনে কিছুই নাই, কিন্তু বারান্দায় দাঁড়ায় আছে। বড়ি গাছের পাশ থেকে আমি দেখলাম যে ও বারান্দায় দাঁড়াচ্ছে। তখন ওরে দেখে আমি বলছি যে আলফি তুমি উঠে গেছো ঘুম থেকে, আসো আম্মু ঘুম পাড়াই দিই। আর মানে তখন রাত্রে 3টা বাজে, বাড়িতে উঠার কথা না। সেটাই। তো আমি বললাম যে চল আলফি আমি তোমার ঘুম পাড়াই দিই। আবার এটা বলে ওরে কুলে নিতে যেমন দেখি যে ও নাই দেখে আমি একটু অবাক হয়ে যাই। চতুর্দিকে একটু তাকাইলাম, বারান্দার দিকে অনেকক্ষণ তাকাই রইলাম। তারপরে আমি ভাবলাম যে ঘুম থেকে উঠে আসলাম, হয়তো চোখে ধান্দা দেখে আর কিছু না ভাইবেই আমি আবার বড়ি কুড়াতে শুরু করলাম। আবার মাঝে মাঝে ভাবছি যে কি দেখলাম এটা। তো আবার ইয়াতে তাকাই, বারান্দা দিকে তাকাই, আবার ঘুরাই বারান্দা দিকে তাকাই। এমন করতে করতে এক পর্যায়ে আবার দেখি সে একই অবস্থায়, শরীরে কিছু নাই, বারান্দা নিচে এসে মাটিতে এসে দাঁড়ায় আছে। দেখে আমি আবার অবাক হয়ে যাই। আমি বললাম আলফি তুমি মাটিতে এসে পড়ছো?
আসো আমি তোমারে বললাম যে ঘুম পাড়াই দিই, চলো আমার কাছে। আবার নিতে যাবো, ওই মুহূর্তে থেকে আবার নাই। তখন আমি সত্যি একটু ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়াতে এবার আমার মেয়ে চৈতিকে ডাকতেছে যে চৈতি, ঘর থেকে তাড়াতাড়ি চার্জ লাইট নিয়ে বাহিরে আসো। পরে চৈতি এই মুহূর্তে আসলো চার্জ লাইট নিয়ে। আর ওরে আমি তখন ওই কথাটা বুঝতে দিই নাই যে আমি এই জিনিসটা দেখছি, কারণ ওরে তো আমি প্রতিদিন জাগাই দিব, ওর পড়তে হবে, তাহলে ভয় পেলে তার পড়বে না। তারপরে আমি বললাম কি, দেখো তো আলফি তো ঘুমায় আছে, ওর পাশে বালিশ দিয়ে আসে যেন ও খাট থেকে পড়ে না যায়। কারণ ও দিয়ে আমি কনফার্ম হইতে চাইলাম যে সে কি ঘুমায় আছে, খাটে আছে নাকি না এই ঘরে। তারপরে চৈতি যাইয়া ওর পাশে চতুর্পাশে বালিশ দিয়ে আসলো। আমি বললাম যে আলফি কোথায়, ঘুমায় আছে না জায়গায় গেছে? তারা ও বললো যে ঘুমায় আছে। তখন আমি কনফার্ম হলাম যে না, আলফি খাটে আছে, ঘুমায় আছে। কিন্তু তখন আবার চিন্তা করলাম যে আমি তাইলে কি দেখি, আমি যে দুবার যে আলফিকে দেখলাম এটা এরা কে ছিল। তখন আমি আর চৈতির কিছুই বলি নাই, বললাম যে চল আমরা বাসায় ঘরে চলে যাই। তো ও পড়তেছে আর আমি শুয়ে আছি আলফির সাথে। আমি আসে আলফি অনেকক্ষণ ধরে দেখতেছি যে ওর যদি হাত পা ঠিকঠাক আসছে কিনা, আমি কি দেখলাম বুঝতে পারতেছি না। তারপরের দিনের ঘটনা, চৈতিকে আমি তুললাম 3টার দিকে, ওরে ডাইকে তুললাম যে পড়তে আসো। তো ও বলতেছে যে আম্মু আমি একটু বাথরুমে যাবো, তুমি আসো আমার সাথে। তো আমি বললাম যে আসতেছি। তো আমি উঠার আগে ও দরজা খুলে ও দেখতেছে যে ওর পাশের বাড়ির চাচু বড়ি গাছে নিয়ে বড়ি কুড়াচ্ছে। তো ও আসে আমার বলতেছে আম্মু চাচি না বড়ি কুড়াচ্ছে। তারপরে আমি বললাম যে কিছু বইলো না, চার্জ লাইটটা আর টর্চ লাইটটা নাও, দুইজনে দুইটা হাত নিয়ে ওনার সামনে গেলে উনি লজ্জা পাবে, তাইলে আর পুরাতে আসবে না কোনোদিন বড়ি। তারপরে ও বলে কি চলো তাইলে। তারপরে গেলাম দুইজনে বারান্দায় যাওয়ার। আমরা দুইজন যখন বারান্দায় যাই, উনি শব্দ শুনাই করতেছে, মানে সামনে চলে গেছে। আমি তো বললাম যে আমাদের প্রথমে গেটের পাশে আমার 2টা নারিকেল গাছ আছে, ওই নারিকেল গাছের পাশে গিয়ে উনি দাঁড়ায় আছে। তো আমি আর আমার মেয়ে বারান্দায় দাঁড়ায় থেকে উনারে দেখতেছি। আর আমার মেয়ে বলতেছে আপনি কে, এত রাত্রে করে কি মানুষের বাসায় আসে নাকি বড়ি কুড়াইতে, আপনি এত রাত্রে করে আসলেন? ও রাগ করতেছে। পরে আমি বলি কি যে আপনি কে, আপনি কথা বলেন না কেন? তারপরে উনারে দেখতেছি নারিকেল গাছের কাছে দাঁড়ায়, একবার ওই পাশ থেকে ওই পাশে দৌড় দেয়, আবার এই পাশ থেকে ওই পাশে দৌড় দেয়। আর উনাকে দেখলাম যে সালোয়ার কামিজ পরা, চুল ছাড়া, কিন্তু ওনার চেহারা আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমি এবং আমার মেয়ে চৈতি অনেক চেষ্টা করছি ওনার চেহারাটা দেখতে, টর্চ চিপতেছে, চার্জ লাইট দিতেছে, চেহারাটা বোঝা যাচ্ছে না কি, কিন্তু মানুষের আকৃতিটা বোঝা যাচ্ছে, চুল ছানা এবং সালোয়ার কামিজ পরা। তো আমার মেয়ে বলতেছে আম্মু চল আমরা সামনে যাই। উনি যখন কথাই বলে না, আমরা সামনে যাই। যখন আমরা দুইজনে বারান্দায় থাকে নামলাম, গেটের বাইরে চলে যাই। তারপর আমরা আবার যাইলাম নারকেলের গাছের কাছে, উনি আবার একটু সামনে যায়, উনি সামনে যায়, আমরাও সামনে যাই। মানে উনি কিছু বলেও না, আবার কিছু মানে দৌড়ে দেয় না, লুকায়ও না। তো এমন করতে করতে আমরা এক পর্যায়ে অনেক দূরে চলে যাই। কখন যে কতটুকু দূরে চলে যাই এটা আমরা মা মেয়ে কেউই বুঝতেছি না। তারপর আমি এক পর্যায়ে আমার কি খেয়াল আসে যে আমরা কোথায় আসলাম। আমি পিছনে তাকাই দেখি গ্রামের বাড়ি, ঘুটঘুটে অন্ধকার। তারপরে 3টা বাজে, তখন বুঝিনি যে কেমন অন্ধকার। তা আমি যখন পিছনে তাকাইলাম তখন আমার খেয়াল হলো যে আমাদের বাড়ি কই আর আমরা কোথায়, তাহলে তো আমাদের বাড়িটা দেখা যাচ্ছে না। তখন আমার মেয়ের আবার চুল আবার মাসাল্লাহ অনেক বড়, কোমর ছাড়া। এবার ওর চুলটা কেমন করে যেন হঠাৎ করে চুল খুলে যায়। তো আমার একটু ভয় লাগছে, কারণ আমি শুনতাম যে ওরা নাকি চুলের প্রতি আকর্ষণ বেশি, তারপর সুন্দরী মেয়েদের প্রতি আকর্ষণ বেশি। আমার মেয়েটা এমনি একটু দেখতে সুন্দরী। তো যখন ওর চুলটা খুলে দেয় তখন আমি একটু ঘাবড়ে যাই আর ওরে ধরে বলি যে চুতি চলো বাসায় যাই। আর আমি যে আগের দিন আলফিকে দেখছি ওই ঘটনা তো ওকে বলি নাই, ও বলে তো ভয় পাবে। তা ওই ঘটনাটা আমার মনে হয়ে যাওয়াতে আমি বলছি যে চলো আলফি চৈতি আমরা ঘরে চলে যাই। পরে ও বলতেছে না আমি আজকে ওনারে ধরবো, উনি প্রতিদিন এমন করে। আমি কি না, ধরার দরকার নাই, বড়ি নিয়ে যাক, মানুষে বলে যে চুরি করলে নাকি গাছে ফল ধরে, বেশি নিয়ে যাক, তবু আমি ঘরে চলে যাই। কিন্তু আমি যে ভয় পাচ্ছি ওইটা ওকে বোঝাতে চাচ্ছি না। তারপর আমরা যথারীতি ঘরে চলে আসলাম। তারপর থেকে আমি আর বড়ি কুড়াতে যাই না, কারণ আজানের আগে নাকি শুনি ওরা খুবই চলাফেরা করে, আর আজানের পরে চলে যায়। তারপরে আমি আর কোনোদিন 3:30 বা 3টার মধ্যে বড়ি কুড়াতে যাই না, ওরে নিয়ে আমি আশা করি। তারপর যথারীতি ও মেট্রিক পাস করলো, ওর আব্বু আইনা ওকে ঢাকায়
কিন্তু আপনার সমস্যা চলতে থাকলো, আপনি হ্যাঁ। এখনো পর্যন্ত বলছিলেন যে এখন আপনার রাতের বেলায় অনেক সমস্যা, অনেক কিছু দেখেন হ্যাঁ। আপনি। তারপরে বলতেছি যে ওকে যখন ওর আব্বু ঢাকায় নেয় কলেজে ভর্তি করালো, তখন আমি আমার মেয়ে শ্রাবন্তী এবং আলফিকে নিয়ে একাই গ্রামের বাড়িতে থেকে যাই, আর ওর আব্বু ওকে নিয়ে ঢাকায় থাকে একসাথে দুইজনে। তখন আমার ছোট মেয়েটা তখন 4 বছর আর ছেলেটা 2 বছর, শ্রাবন্তী 4 আর আলফি 2। তখন ওদের দুজনকে নিয়ে যখন আমি থাকি, রাত্রে আমি থাকি ঠিকই ঘরে, কিন্তু ঘুমাই না। সারা সমস্ত রাত্রে আমি তাকাই থাকি, কারণ আমার ভয় লাগে। ঘরে মনে হয় একটা কেউ আছে, আমি ফিল করতে থাকি আমাকে কেউ ভয় দেখাচ্ছে, কেউ ওই ঘর থেকে ওই ঘরে দৌড় দিচ্ছে, এই জিনিসটা বুঝতে পারছি। তারপরে টিনে ঘর ছিল, ধাক্কা দিচ্ছে এটা বুঝতে পারছি, দরজায় ধাক্কা দিচ্ছে এটা বুঝতে পারছি। আমি সমস্ত রাত্রে তাকায় থাকতাম, কিন্তু কোনোদিন ঘুমাইতাম না। আর যখন ভোরের আজান দিত তখন আমার একটু ঘুম আসতো, আর তখন তো সকালে আর ঘুমিয়ে আসে না। এমন করে করে 2 মাস যখন যাইলো, তখন একদিন করলাম কি, রাত্রি ওই দিন রাতে যেদিন ঘটনা আমার সাথে ঘটে, ওই দিন আমি সবসময় লাইট অন করে ঘুমাই। ওই দিন যে কিসের জন্য যে অফ করলাম সেটা আমি নিজেও জানি না, ডিম লাইটটা শুধু ছিল। তো আমি ফিল করলাম যে আমার ঘরে কেউ একটা আছে। আমি মানে এমনি খাটে বসে রয়েছি, দেখলাম যে একটা ওই ঘর থেকে কে যেন উকি মেরে আমাকে দেখতেছে, এমন একটা ভাব। কিন্তু বাচ্চা দুইটার সাথে শেয়ার করলে তো ওরা তো আরো ভয় পাবে, আর ওদেরকে বলে তো কোনো লাভই নেই। তারপরে আমি ঘুমাতে একবার চোখ বন্ধ করি, একবার চোখ খুলি, একবার বন্ধ করি, একবার খুলি, এভাবে করতে করতে এক পর্যায়ে আমি একটু ঘুমাই যাই। ঘুমানোর পরে হঠাৎ করে একটা মানুষ আসে, যখন খাটের মধ্যে ধাক্কা দিলে যেমন একটা খাটটা নইরা ওঠে, ঠিক আমার খাটটা এমন নইরা উঠলো। তখন আমি হঠাৎ করে তাকাই যাই, তাকাই যাই আমি যার কি বলবো, আমার এখনই গলা শুকায় যায়। তো তখন আমার গলা শুকায়া হাত পা ঠান্ডা হয়ে যায়, কারণ আমি তখন দেখতে পারি যে আমার পায়ের কাছে একজন কে যেন দাঁড়ায় আছে। ওরা সাদা পোশাক, পাঞ্জাবি পরা, মিডিয়াম বয়সের, বেশি ইয়া না, বয়স্ক না, কিন্তু ওনার মুখটা আমি দেখতে পাচ্ছি না। ওনার এবং মুখটা একই সাথে আপনি যে বড়ই কুড়াতে এসেছিল তারও মুখ দেখতে পারেননি, এবং না। এরও মুখ আপনি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারেন নাই। বুঝতে পারিনি। আর এখনকারটাও আমি বুঝতে পারছি যে একটা ছেলে, মানে পুরুষ লোক, বয়স্ক, পাঞ্জাবি পরা, কিন্তু মুখটা আমি বুঝতে পারছি না। আমি চেষ্টা করছি মুখটা বোঝার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং দুটো ঘটনায় মোটামুটি সিমিলার। এবং আপনার সঙ্গে এসেছেন, আপনার নামটা একটু বলেন, গতদিন আপনি এসেছিলেন, আপনার নামটা একটু বলেন। আমি গতদিনই ওনার সাথে কথা বলে ওনার ঘটনা আমাদের ভালো লেগেছিল, এবং উনি বলছিলেন যে তার ফুপুর কাছে অনেক ঘটনা আছে, এবং এতক্ষণ আমরা তার ফুপুর ঘটনায় শুনলাম। আপনার নামটা একটু প্লিজ আর একবার বলুন। ধন্যবাদ রাসেল ভাই, আমি রকি বলছি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। ওকে, যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। আর আমরা, আচ্ছা, আরেকবার বলতে হবে আপনার নামটা। আমার নাম রকি। ওকে, আর আপনি এসেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে, রাইট? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এত ঘরে একটা চমৎকার ঘটনা শুনলাম, এবং আরো বেশ কিছু ঘটনা রয়েছে। আমি একটা জিনিস খবর পেয়েছি এরকম ভাবে, যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার তারা তো খুব অ্যাক্টিভ মনে হচ্ছে, কিন্তু অ্যাপেল ইউজারদের কি অবস্থা আমি এখনো ঠিক জানি না। পিছিয়ে পড়লে কিন্তু চলবে না, তাহলে আমরা কোনোভাবেই হাঁটতে চাই না, রাইট? আমি দেখতে পাচ্ছি যে এর মধ্যে কেয়ারলেস শাউন খুলনা থেকে লিখেছেন যে অ্যাপটা চরম, এতদিন কোথায় ছিল অ্যাপটা, এতদিন আসার প্রস্তুতি ছিল, এই আসার প্রস্তুতি নিতে নিতে এতদিন হয়ে গেছে, এবং আসার যে প্রস্তুতি পর্ব সেই পর্বের মধ্যে আটকে ছিল অ্যাপটা। আশিক আমাদের লিখেছেন যে আমি অ্যাপটা ডাউনলোড করেছি এবং অনেক মজা লাগছে তার কাছে, এবং তিনি লিখেছেন থ্যাংকস ফুর্তি। রুমান লিখেছেন যে এই অ্যাপটা দিয়ে শুধু কি মানে ইজ দিস অ্যাপ, আচ্ছা মানে তিনি বলতে চাচ্ছেন যে এই অ্যাপটা দিয়ে কি শুধুমাত্র ভূত এফএমই শোনা যাবে, নাকি রেডিও ফুর্তির বাকি প্রোগ্রামগুলো শোনা যাবে? ভাই, এই অ্যাপ দিয়ে রেডিও ফুর্তির সমস্ত কিছু আপনি শুনতে পারবেন, এবং কিন্তু এই অ্যাপটা দিয়ে এই অ্যাপটা ছাড়া যেটা আপনি কোনোদিনই পারবেন না, সেটা হচ্ছে যে ভূত এফএমের পরে একটা এখনো পর্যন্ত সবচাইতে বেশি মানে জনপ্রিয় যে ঘটনাটা, সেই ঘটনাটা আমরা আজকে শুধুমাত্র অ্যাপ ইউজারদের জন্য আরো একবার সম্প্রচার করব। সেটা শুধুমাত্র যারা অ্যাপটা ইউজ করবেন বা ডাউনলোড করে ফেলেছেন তারাই শুনতে পারবেন। আমাদেরকে রাসেল ম্যামন সিং মেডিকেল থেকে লিখেছেন যে অ্যাপটা নাইস, এবং তিনি বলছেন কুল, এবং কনসেপ্টটা অনেক মজার, তাই লিখছেন। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই অ্যাপ নিয়ে লিখছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকে বলছেন যে আমাদেরকে দেখতে পাচ্ছি যে রায়হান কবির লিখেছেন আমি জয়পুরহাট থেকে শুনছি। আপনি জয়পুরহাট কেন, আপনি জার্মানি থেকে শুনতে পারেন, এখন কোনো সমস্যা নেই। মনির হোসেন আমাদের লিখেছেন যে ভূত এফএম অ্যাপটা ডাউনলোড করলাম এইমাত্র প্লে স্টোর থেকে।
আমাদেরকে এছাড়াও ফয়সাল লিখেছেন ভালো হচ্ছে, ভূত এফএম অসাম লিখেছেন সূর্য মানিক, আমাদেরকে এছাড়াও লিখেছেন দেখতে পাচ্ছি যে আজকে খলিল উদ্দিন চৌধুরীর 20th বার্থডে, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা থাকলো আপনার জন্য। এছাড়া আমি দেখতে পাচ্ছি ইমারত হুসাইন লিখেছেন ভাই অ্যাপটা সেইরাম, ওকে। সাব্বির লিখেছেন যে অ্যাপটা ভালো, মানে পিসি অ্যাপ। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন যে চরম লাগছে ভূত এফএম, এবং তিনি যে আচ্ছা তার মানে পিসি অ্যাপ কই, ওকে ওকে। আপনি এটা দিয়ে আপনি অ্যাটলিস্ট মানে কি বলবো যে আপনি এটা দিয়ে ভূত এফএম শুনতে পারবেন, রেডিও ফুতুস শুনতে পারবেন। আমার মনে হয় যে আপাতত এটা ইনাফ ভাইজান। যাই হোক, যারা আমাদেরকে ফেসবুকে কমেন্ট করতে চান তারা চলে যান www.facebook.com/radio.furti। যারা আমাদেরকে ইমেল করতে চান তারা চলে যান bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioForti.fm। আর যারা আমাদের SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা ফিরে আসবো একটা ছোট্ট ব্রেকের পরে, এবং সেই পর্যন্ত আপনাদের একটু কষ্ট করে আমাদের সঙ্গেই থাকতে হবে, কারণ আরো অনেক অনেক ঘটনা রয়েছে আপনাদের জন্য। সো আমাদের সঙ্গেই থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM. The night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আর চলছে এই মুহূর্তে ভূত এফএম, এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম এখন উইথ গ্রামীণ ফোন, এবং আমরা এখন আপনাদের সহযোগিতা পেয়ে যেতে চাই অনেক দূর। আপনারা চেয়েছিলেন আউটডোর থেকে আমরা যেন শো করি, সুতরাং আমরা সেই আউটডোর থেকে শো করেছি, আউটডোর ব্রডকাস্ট হয়েছে আমাদের। সেই একইভাবে আপনারা চেয়েছিলেন যে সবাই শুনতে চান ভূত এফএম, এবং চান যে সাউন্ড কোয়ালিটি যেন একেবারেই ফল না করে, অর্থাৎ আমরা যেরকম ভাবে যারা স্টুডিওর মানে যারা লাইভ শোনেন তারা যে মজাটা পান, আপনারাও সেই মজাটা পেতে চান, এবং সেই একইভাবে জমজমাট মিউজিক, জমজমাট ভয়েস কোয়ালিটি সেগুলো সবকিছু। সেই জন্য আমরা নিয়ে আসলাম রেডিও ফুর্তির এই যে এখন ফুর্তি অ্যাপ। সো ফুর্তি অ্যাপ আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন আর অ্যাপল ইউজার হন, সবাই ডাউনলোড করতে পারবেন। অনেকের মধ্যে আবার কনফিউশন রয়েছে, হ্যাঁ, যে ওই কনফিউশনটা এরকম নিয়ে যে অনেকে নাকি অলরেডি সার্চ দিয়ে নাকি আরো মানে অন্যরকমও পাচ্ছেন, এরকম আমাদেরকে জানাচ্ছেন। না ভাই, আমাদের দেখেন আপনি সবচাইতে ভালো হয় যে আপনি চলে যান গুগল প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে, এবং সেখানে গিয়ে আপনি যে সার্চ দেন রেডিও ফুর্তি লিখবেন, শুধুমাত্র রেডিও ফুর্তি, RADIOFORTI ফুর্তি, ব্যাস দেখবেন যে অ্যাপটা চলে এসছে। আমাদের কিন্তু ফেসবুকের যে আমাদের ফ্যান পেজ রয়েছে www.facebook.com, এখানে দেখবেন যে অনেকে অলরেডি লিঙ্কটা শেয়ার দিচ্ছেন, রাইট? এবং মাঝখানে কিন্তু 1 মিনিটের জন্য একটু ঝামেলা হয়েছিল, কারণ অনেক হিট পড়ছে, অনেকে ডাউনলোড করছেন একসাথে। বিশেষ করে অ্যাপল ইউজার যারা রয়েছেন তারা হয়তো একটু সমস্যা ফেস করছিলেন, বাট এখন সেটা ঠিক হয়ে গেছে। আর আপনি কিন্তু যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনার জন্য আনলিমিটেড সুযোগ দেওয়া আছে, সুতরাং আপনি যখন খুশি তখন, মানে যত ইচ্ছা আপনি যে যখন খুশি আপনি ডাউনলোড করে ফেলতে পারবেন। আর আমার মনে হয় যে ওই থাকে না একটা সবচাইতে বেস্ট টাইম হচ্ছে এখনই, কারণ আর মাত্র 27 মিনিট পরেই আমরা তো চলে যাব, কিন্তু থাকবে ভূত এফএমের সেই স্পেশাল গল্পটা, যেটা অনেকেই শুনতে চান এখনো পর্যন্ত। আজকে সকালেও যেটা নিয়ে কথা হয়েছে, অনেকে শুনেছেন, এবং আমি বিশ্বাস করি অনেকে শোনেননি, আবার অনেকে শুনেছেন কিন্তু সাউন্ডটা সেরকম ছিল না। সো আজকে সেই ঘটনাটা আপনারা শুনতে পারবেন যারা অ্যাপ ইউজার, শুধুমাত্র তারাই। এবং আমি দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করছেন, সেই অ্যাপটা নিয়ে, এবং তিনি মানে অনেকেই দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মানে আমাদেরকে সেই ব্যাপারে SMS পাঠিয়ে যাচ্ছেন, এবং অনেকে আমাদের ভূত এফএমের আজকে এই এপিসোডের প্রশংসা করছেন। হ্যাঁ ভাই, আজকের এপিসোডটা আমরা চেয়েছি স্পেশাল করতে, গতদিনের এপিসোডটাও স্পেশাল করেছিলাম, এবং অনেক পুরনো মানুষদের সাথে একসাথে দেখা হয়েছিল, অনেক মজা করে আমরা করেছিলাম। আজকেও ঠিক একই ব্যাপারটা করছে। স্বপ্নের পৃথিবী লিখেছেন যে অ্যাপ চালিয়ে খুব মজা পাচ্ছি আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যেখানে লিখেছেন যে কিছু কিছু তারা পিসির জন্য এরকম কিছু অ্যাপ চান। আমি জানিয়ে দিলাম আমাদের এখানে কিন্তু অফিস থেকে জমজমাট, মানে অফিস ভর্তি মানুষজন, সুতরাং জানিয়ে দিলাম তাদেরকে, এবং আমাদের যারা বসরা রয়েছেন তারা নিশ্চয়ই সেটা শুনে
এরকম একটা কোনো ব্যবস্থা নিবে যারা মানে এতবার করে যেহেতু পিসির প্রসঙ্গটাও আসছে, সুতরাং আমি সেটা জানিয়ে দিলাম। এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি আরো অনেকেই লিখেছেন। মতি মোহাম্মদ শুভ লিখেছেন অ্যাপসটা কুল আমাদেরকে। এছাড়াও আরো অনেকেই এখানে লিখেছেন যে আমিও ডাউনলোড করলাম, কুল লিখেছেন আজিজুল হক। এছাড়াও আমাদেরকে লিখেছেন সানি, ফেসবুকে কিন্তু এগুলো পড়ছি, যে তিনি লিখেছেন যে হাউ ক্যান আই ডাউনলোড দিস অ্যাপ। আমি একটু আগেও বললাম, তারপর আরো একবার বলি যে আপনি এই যে ফেসবুকে আছেন না, আপনি ফেসবুকটা জাস্ট স্ক্রল করে একটু উপরে চলে যান এবং স্ক্রল করে উপরে গেলে দেখবেন যে এখানে একটা ট্যাব দেয়া আছে এবং সেই ট্যাবটার নামই কিন্তু ফুর্তি অ্যাপ। সেখানে যে আপনি ক্লিক করেন সেখান থেকে পারবেন www.facebook.com/radio.furti এবং এছাড়াও আপনি www.radio.furti সেখানে গিয়েও আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আপনি সরাসরি, আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজার হন তাহলে আপনি সরাসরি চলে যান আপনার গুগল প্লে স্টোরে এবং সেখানে গিয়ে কিন্তু আপনি সরাসরি টাইপ করুন রেডিও ফুর্তি, RADIOFORTI, রেডিও ফুর্তি, তাহলে দেখবেন যে পেয়ে যাবেন। যাই হোক, আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে গুগল প্লেতে 3 MBর অ্যাপটা এখন ডাউনলোড করলেন আরো একজন, এবং তিনি হচ্ছেন আদনান আরাফাত। থ্যাংক ইউ ভেরি মাচ যারা ডাউনলোড করছেন, এবং আমি জানি যে আপনারা লাস্টে যে ঘটনাটা সেটা শোনার জন্য এবং ভূত এফএম এর সাথে সবসময় কানেক্টেড থাকার জন্য এটা করছেন, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাবো বাবু ভাইয়ের কাছে এবং বাবু ভাইয়ের একটা স্টোরি আমরা শুনবো এই মুহূর্তে আরো একবার। এবং বাবু ভাই, আপনি এখন যে ঘটনাটা শোনাবেন সেটা কোথাকার ঘটনা বা কোথায় ঘটেছিল সেটা একটু জানাতেন যদি। আচ্ছা, আমাদের মনে হয় একটু সমস্যা হচ্ছে মাইক্রোফোনটাতে। আমি আমার মনে হয় যে বাবা আপনাকে আরো একবার একটু কষ্ট করে বলতে হবে, রাইট? একটু কষ্ট করে আরো একবার বলতে হবে। রসুল ভাই, এই কাহিনীটা হচ্ছে ঢাকার কাহিনী, ঢাকার পুরান ঢাকার কাহিনী, পুরান ঢাকার নারিন্দা এলাকা। আচ্ছা, শুনি আমরা। আচ্ছা, নারিন্দা এলাকায় আপনার ওখানে একটা বাড়ি ছিল আর কি। সেই বাসাটা আর কি আপনার অনেকদিন ভ্যাকেন্ট পড়ে থাকে, কারণ ওদের ফ্যামিলি মেম্বার যারা ছিল তারা সবাই বাইরে থাকে। তো ফ্যামিলিটাতে একটা কেয়ারটেকার থাকতো এবং ওই কেয়ারটেকার দীর্ঘদিন ওই বাসা দেখাশোনা করেছেন। তো এক পর্যায়ে ফ্যামিলি মেম্বারদের দুজন আর কি বাংলাদেশে ব্যাক করে। তো ব্যাক করার কারণ ছিল যে তাদের যে আপনার কেয়ারটেকার ছিল সে ওইখানকার মানে বাসার মধ্যে আর কি ছাদ থেকে পড়ে মারা যায় আর কি বাসার। তো এই কারণের জন্য ওদেরকে মানে ফোন করা হয় এবং জানানো হয়, তখন ওরা ব্যাক করে চলে আসে দুজন, এসে বাসায় ওঠে এবং বাসার সবকিছু আপনার ই করে, আপনার মানে চেক করে যে বাসায় কি হয়েছে না হয়েছে, মানে কি সমস্যাটা কি। তো এরকম কিছু পায় না। তো অনেকে মনে করে যে পুরানো বাড়ি এবং বাড়ির আপনার কনস্ট্রাকশন তো হয় না, পুরানো বাড়ি কোনো আছে, কোনো মতে হয়তো দেওয়াল ছাদ পিচ্ছিল ছিল, কোনো কারণে সে পিছলা পড়ে গেছে ছাদ থেকে। এনিওয়ে, তো ওরা দুজন ওখানে থাকে। তো একদিন যেটা হয় যে বড় ছেলেটা যেটা ছিল সে বিকালবেলা বাসায় বসে আছে এবং সে চিন্তা করছে যে বাড়িটায় কি করা যায়, এটাকে কি আপনার কোনো ডেভেলপার ফার্মকে দেবে অথবা এটা কি তারা নিজেরাই বিল্ড করে, এরকম কিছু চিন্তা ভাবনা করছিল আর কি। তো এই পর্যায়ে ওই যে কেয়ারটেকার ছিল তার ওয়াইফ এসে দেখা করতেছে আমার সাথে। তো বলে যে আচ্ছা ঠিক আছে আসো। তো চিন্তা করে যে এখানে কোনো টাকা পয়সার ব্যাপার আছে বা সামথিং লাইক দ্যাট। তো উনি বলে যে আচ্ছা আসতে বলো। তো মহিলা আসে, এসে দেখা করে, বলে আমার হাজবেন্ড তো আপনাদের এখানে অনেকদিন, তো আপনাদের অনেক কিছুই সে এখানে সামলাতো, আপনাদের বাসার মানে সব দায়িত্ব সে রাখতো। আচ্ছা, তো সে তো মারা গেছে, আপনার তো কিছু দায়িত্ব আছে তার প্রতি, মানে তার ভাষায় আর কিছু বলছে যে কিছু দায়িত্ব বা কিছু দেওয়ার। তো সে বলে যে হ্যাঁ অবশ্যই আমি সেটা দেখবো। তো দায়িত্ব পালন করতো, বাড়ি দেখতো, এই সে করতো। তার কাছে বলে না আরো অনেক দায়িত্ব আপনাদের পালন করে রাখতো। তো বলে আমাদের আর কি দায়িত্ব পালন করতো, আমাদের এখানকার দায়িত্ব পালন করা হচ্ছে বাসা দেখে রাখা, বাসার মানে মেইনটেনেন্সটা দেখা, যেহেতু আমরা কেউ থাকি না এবং আমরা এখানে ভাড়াও দিই না, বিল টিল দেওয়া, পরিষ্কার রাখা, আর কি দায়িত্ব। বলে না তাহলে আপনারা জানেন না এখানে আরো কিছু দায়িত্ব ছিল। বলে কিরকম? বলে সেটা আপনি আপনার মুরব্বীদের কাছ থেকে জিজ্ঞেস করে নিন। তো সে এটাতে বেশ অকওয়ার্ড ফিল করে, বলে আমার মুরব্বীদের কাছ থেকে। তো বলে আচ্ছা আপনি এখন যান, আমি পরে কথা বলবো আপনার সাথে। তো বলে তাকে বিদায় দেয়। তো সে যেটা করে, সে তার বাসায় ফোন করে, নর্মাল কথা বলে রাতের বেলা, কথা বলতে বলতে বলে যে তো মারা গেছে, এরকম এরকম সৎকার হয়েছে, এই সেই, এখন বাসা তো আছে, বাট আমি শুনলাম যে ওই বউ আসছিল, এসে বলতেছে যে ও আরো দায়িত্ব পালন করতে। কি দায়িত্ব পালন করতে এখানে? তো তার মা বলে যে এটা তুমি জানবা না, কিছু ব্যাপার আছে, এটা তোমার দাদি আরো ভালো বলতে পারবে, আমি তোমার দাদির সাথে আলাপ করি, অনেক বৃদ্ধ হয়ে গেছে দাদি।
তো বলে আচ্ছা ঠিক আছে। তো ওর মা বলে যে তুমি পরে কালকে ফোন করলে তোমাকে জানাবো। বল ঠিক আছে। তো সে আপনার এগুলা শেষ করে সে রাতের বেলা সে আপনার কথা সেরে ফেলে এবং সে তার রুমের মধ্যে বসে আছে আর কি। তো বাসাটা ছিল হচ্ছে আপনার দোতলা বাড়ি, পুরানো আমলের দোতলা বাড়ি। তো হঠাৎ করে গভীর রাতে সে তো রাত জাগা অভ্যাস, বিদেশে থাকে এবং তার জেট ল্যাগ হচ্ছে, টাইমেরও ঠিক ঠিকানা নেই। নিজের মধ্যে মনে হচ্ছে যে কিছু মানুষ আপনার ওখানে মিটিং করতেছে তার বাসায়। তো সে হঠাৎ চিন্তায় পড়ে যে এইখানে মিটিং করতেছে রাত্রেবেলা, মানে শব্দ আসতেছে, গুঞ্জন, হুম হাম, এই ধরনের আলোচনা, মানে শব্দ। চিন্তা করে যে বাসার মধ্যে তাহলে মানে কি, মানে এই যে কেয়ারটেকার থাকতো সে কি আড্ডা টাড্ডা বসাতো নাকি। তো সে নেমে আসে, ঘুরে ঘুরে তাদের কাঠের সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে নেমে আসে। তো তার পায়ের শব্দ যখন হচ্ছে, সে যখন মাঝামাঝি আসছে, তখনই দেখে যে নিচে আপনার শব্দ বন্ধ পুরা, এবং সে পুরা নিচে চলে আসে এবং এসে দেখে যে যেখান থেকে শব্দটা পাওয়ার কথা আর কি, তার রুমের ঠিক নিচেই একটা বড় হল রুম মতো ছিল, যেটাকে একসময় খাওয়ার রুম হিসেবে ব্যবহার করতো। দেখে যে ওখানে কোনো শব্দ নেই এবং সে ওখানে বাতি জ্বালে, দেখে পুরা বাসা থমথম করতেছে, কেউ নাই। তো সে আপনার হেঁটে চলে যায় ওখান থেকে, আপনার লাইটটা বন্ধ করে। তো সে খুব অড ফিল করে কারণ যে সে অবশ্য যেহেতু বাইরে থেকে আধুনিক মানুষ, বিশ্বাস না করলেও তাদের কিছু ব্যাপার আছে যে স্পুকি ব্যাপারগুলো যে পুরানো বাড়িতে থাকে, এটা তার মধ্যে কিছুটা দানা বাঁধে। এবং সে যখন নাকি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে, সে পিছন থেকে হাসির শব্দ পায়, মানে হাসি, মানে তাচ্ছিল্য ভরা হাসি, যেরকম হাসে মানুষ, যে বাচ্চা কেউ এসে দেখে গেলে এরকম, যে কোনো অনুষ্ঠানের মধ্যে কোনো বাচ্চা আসছে এরকম একটা হাসি শব্দ পায়। সে তৎক্ষণই আবার ঘুরে ফিরে দেখে, অন্ধকারে আবছা, সে কিছুই দেখে না। তো সে উপরে চলে যায়, উপরে যে সে বসে ঘুমানোর চেষ্টা করে রাতের বেলা, এবং রাতের বেলা বিভিন্ন রকমের শব্দ, তার মনে হচ্ছে যে বাড়িটা সরব, মানে শব্দ হচ্ছে বাসায়, এটা ওইটা আপনার শব্দ হচ্ছে, মানুষ আসা যাওয়া করতেছে, বাসার মধ্যে মানুষ আছে, এরকম একটা ফিলিং। অথচ সে জানে যে এই বাসাতে সেই আছে এবং একটা কাজের মহিলা ছিল, সে জাস্ট তাকে এসে খাবার দাবার দিয়ে গেছে হোটেল থেকে এনে, এতটুকুই। তো সে চিন্তা করতেছে যে আসলে এই বাসাটা কি আমার থাকা ঠিক হবে, আমি একদিন পরে আসছি, বাসাটা কেউ থাকতেও না, এই রুম গুলো জাস্ট পরিষ্কার করে দিচ্ছে আমাকে থাকতে। এবং তার মধ্যে আসে, তো এর মধ্যে সে অনেকক্ষণ না ঘুমাতে পেরে সে বিদেশে ফোন করে। তো বিদেশে যখন ফোন করার পর তো আমাকে বলে যে আমি দাদির সাথে কথা বলতে চাই। তো বলে যে তার দাদি ফোন নেয়, ফোন নিয়ে কথা বলে। তো বলতেছে যে দেখো, এই বাসাটায় আমরা থাকতাম, এটা আমাদের অনেক পুরানো বাসা, মানে আমাদের ফ্যামিলি সেই নবাবের আমল থেকে এখানে ছিল আর কি, এবং এটা অনেক আগে তৈরি হয়েছিল বাসা। এবং তোমার দাদার যে বাবা ছিলেন, তিনি এখানে জিন পালতেন, জিন পুষতেন। তিনি মানে খুব পরেশগার মানুষ ছিলেন এবং তিনি ওই জিন পুষতেন এবং জিনদের দিয়ে বিভিন্ন কাজ করাতেন। এবং আমাদের পুরো পরিবার যে পরবর্তীতে আস্তে ধীরে বিদেশে মাইগ্রেট করে চলে আসে, এটার একটা কারণও এটা। কারণ এক সময় উনি যখন মারা যান, উনি কিছু আনকন্ট্রোলড জিনিসপত্র, এটা একটা রিচুয়াল ছিল যে অনেকে নাকি এরকম এই জিনিসটা নিয়ে যখন কাজ করে, সে যদি সেটাকে ঠিক মতো মানে পালন করতে না পারে, তখন যেটা হয় তার পরিবারের উপর সমস্যা দেখা শুরু করে। এবং বলে যে তোমার যে দাদার বাবা ছিলেন, তিনি মারা যাওয়ার পরে এই জিনিসটা খুব বাজেভাবে আর কি হয়, এবং তোমার দাদার ভাইকে তারা ওই মেরে ফেলে আর কি। ওরকম দুপুরবেলা সাজে উঠেছিল, হঠাৎ করে তাকে যে পাওয়া যায় যে সে দেয়ালের পাশে পড়ে আছে এবং তার ঘাটটা মটকানো, মানে ঘাটটা উল্টা দিকে ঘুরানো। এবং এইটা কোনো লজিক্যাল কাজে হওয়ার কথা না, পড়ে গেল না বা কেউ মেরে গেল অন্যভাবে মারবে, এইভাবে মারবে না। তো এনিওয়ে, তো বলে যে এবং আস্তে ধীরে এবং এই বাসায় থাকাটাই অতিষ্ঠ হয়ে আসে এবং আমরা এর জন্য কিন্তু চলে আসি আস্তে ধীরে, যেহেতু এটা আমাদের অনেক খানদানি একটা প্রপার্টি এবং আমরা এখানে আমরা প্রপার্টিটার সময় সেল করতে পারি নাই। কিছু কিছু মানুষ জানতো আশেপাশে এই বাসা সম্বন্ধে, তার জন্য আমরা এটা সেলও করিনি। বাট এখন যেহেতু ওই পুরানো কেয়ারটেকার যার নাম ছিল, সে যেহেতু এখন নাই, তো এর জন্য আমরা বেঁচে দেবো, বেচার চেষ্টা করবো। অ্যাটলিস্ট তুমি চেষ্টা করো। আর ওই যে কেয়ারটেকার ছিল, সম্ভবত ওরও এই ধরনের কোনো কেসই হতে পারে, হ্যাঁ, কোনো মানে হার্ট অ্যাটাক বা অন্য কোনো কারণে, বা ছাদ থেকে হয়তো কোনো দুর্ঘটনাবশত, মানে যেভাবে হোক, তো তুমি তাকে পারলে কম্পেনসেট করো। তো সে যেটা করে, সে একটু শোনার পর তার গা একটু শিরশির করে ওঠে। তো সে ফোনটা রেখে সে ঘুমায় যায়। তখন ঘুমায় যাওয়ার চেষ্টা করে, তখন হচ্ছে আপনার সকাল মানে হয়নি, তখনও ভোর হয়নি, বেশ মানে ভোরের আগে এরকম সময়। তো সে যখন শুয়ে আছে, তখন সে হঠাৎ করে মানে আপনার দেখে যে তার রুমের দরজাটা
খুলে গেল আস্তে করে। ওই আপনার যে তার রুমে ঢোকার, সে মনে আছে চিটকানি তুলছিল, কিন্তু চিটকানিটা নাই। রুমে বেশ লম্বা একটা মানুষ ঢোকে, সে টাল খেল্লা পরা। সে এসে তাকে বলে যে তাকে বলতে সরাসরি সে শোনে যে তোমার দাদা আমাদেরকে অনেক কষ্ট দিছে, অনেক কাজ করছে, এবং এটার ফলশ্রুতি তোমাদের খারাপ হবে। তুমি যদি ভালো চাও তুমি এখান থেকে চলে যাও, এবং তোমার যে কেয়ারটেকার ছিল, মানে তোমার এখানে যে থাকতো, সেও অনেক কথা ঠিক মতো শুনে নাই, অনেক কিছুই তাকে বলা হয়েছে করে নাই, এবং এটার জন্য কিন্তু এই অবস্থা। তুমি দুইটার একটা করতে পারো, একটা হচ্ছে যে নামমাত্র মূল্যে তুমি জায়গাটা বিক্রি করে দিয়ে যাও, অথবা তুমি এটা কোনোভাবে এটাকে সলভ করে যাও, এরকম একটা কথা শুনে। এবং পরবর্তীতে পরদিন সকালেই সে যেটা করে, বা আপনার তাড়াতাড়ি লোক লাগায় যেটা কিভাবে বাঁচা যায়, এবং সে চেষ্টা করে ওটাকে আপনার বিক্রি করে দেয়, বিক্রি করে দিয়ে সে ওই প্রপার্টি থেকে তারা চলে যায় ওখান থেকে। অনেক ধন্যবাদ ভাই। আমাদেরকে ছোট্ট আমাদের এখন একটা বিরতি নিতে হবে, এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যাওয়ার আগে বলে যাই যে অ্যাপটা কিন্তু ডাউনলোড করার সময় কমে আসছে, আর অল্প একটু সময় আছে। এখন আমাদের একজন নতুন অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, যিনি এর আগে একবার এসছেন, এবং তার কাছে একটা ঘটনা শুনবো। একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পর আবার ফিরে আসবো। কোথাও যাবেন না। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Comes alive